হাতের ওপর হাত বুলাচ্ছে আর বসে বসে কান্না করছে নীলা। আর নীলার ঠিক সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে নীলার সদ্য বিবাহিত বর আবির। আজকে আবির আর নীলার বাসরাত। আর বাসরাতেই বরের হাতের লাঠির বাড়ি খেয়ে বসে বসে কাঁদছে নীলা। কাঁদতে কাঁদতে নীলা মেঝে থেকে উঠে দাঁড়ালো। আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দিব। তোর এত বড় সাহস, তুই এই নীলার গায়ে হাত তুলিস? আমি তোর নামে মামলা করব। নীলার কথা শুনেই আবির হাতের লাঠিটা দিয়ে আবারও সজোরে একটা বাড়ি মেরে দিল নীলার পিঠে। ওই আমি তোর স্বামী, তোর সাহস কি করে হয় আমার সাথে তুই তুই করে কথা বলার? আপনি করে বলো, নইলে বাসরাতে আমার আদর খাওয়া বদলে মার খাইতে হবে তোমার। কিসের বাসর রাত, কিসের আদর? আমি তোর মতো ছোট লোককে নিজের বর হিসেবে কখনোই মানবো না। আমি ড্যাডির কাছে যাব। চুপ, একদম চুপ। ভালোই ভালো বলছি, একদম চুপ করো। আর ভালো বইয়ের মতো আমার কথা শোনো, নইলে লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে নীলার কান্নার আওয়াজ যেন আরও বেড়ে গেল। এর আগে কখনোই কারোর হাতের মাইর খায়নি নীলা, তবে বাসরাতেই যে তাকে বরের হাতের মাইর খাইতে হবে এটা তার ভাবনার বাইরে ছিল। 30 মিনিট আগে লাল টকটকে রঙের পাথরের কারুকাজ করা লম্বা লেহেঙ্গা আর লাল ওড়না পরে বধূর সাজে বসে আছে নীলা। আজকে সন্ধ্যাতেই বিয়ে হয়েছে তার। ড্যাডির মুখে শুনেছে অনেক বড়লোক ঘরের ছেলের সাথে বিয়ে হয়েছে তার। ছেলেটাকে দেখতেও বেশ হ্যান্ডসাম, যদিও এগুলো সব ড্যাডির মুখেই শুনেছে। নীলা ছেলেকেও দেখেনি একবার, কারণ ড্যাডির ওপর তার অগাধ বিশ্বাস ছিল। সদ্য বিবাহিত বরকে নিয়ে কত শত স্বপ্ন আঁকছিল নীলা এতক্ষণ। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে, কোন 5 স্টার হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করবে প্রতিদিন, কোন শপিং মল থেকে দামি দামি শপিং করবে, এইসব নিয়ে আকাশ পাতাল ভাবছিল নীলা। হঠাৎ নীলার ভাবনায় ছেদ পড়ে দরজা খোলার শব্দে। নীলা এমনিতে অন্য মেয়েদের মতো খুব একটা লজ্জা পায় না, তবে বাসরাত বলে কথা, তাই না চাইলেও একটু লজ্জা চলেই আসে। বরকে রুমে ঢুকতে দেখে মাথার ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে গুটিসুটি মেরে বসে রইল নীলা। নীলার সদ্য বিবাহিত বর নীলার সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলল, বাসর ঘরে বোর রুমে ঢুকলে সালাম দিত, এটা কি তোমায় কেউ বলে দেয়নি নীলা? আবিরের কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে মাথার ঘোমটাটা সরিয়ে ফেলে নীলা, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে আবিরকে সামনে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওর। আবিরের মতো একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে ভাবতেই যেন পাগল পাগল লাগছে নীলার। নীলা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে অবাক হয়ে বলল, আবির, তুমি এখানে? আমার বর কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বারে, নিজের সদ্য বিবাহিত বোরকে জিজ্ঞেস করছো যে সে তোমার বাসর ঘরে কি করছে? বলি, বাসর ঘরে বোন না থাকলে বাসর করবে কার সাথে শুনি? এখন সময় নষ্ট না করে আমায় সালাম করো জলদি। হোয়াট? তুমি আমার বর হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একজন ভিখারি। বলো, আমার বর কোথায়? আমি আমার বরের কাছে যাব। কবুল বলার সময় তুমি হয়তো বরের নামটা ঠিক করে শোনোনি নীলা, তাই এমন আবল তাবল বকছো। তোমার বিয়ে কোনো বড়লোক ছেলের সাথে নয়, বরং আমার মতো এই ভিখারির সাথেই হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমার বর হিসাবে। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি চলে যাব এখান থেকে। ড্যাডি আমার সাথে এমনটা করতেই পারে না। কথাগুলো বলেই দরজার দিকে পা বাড়ায় নীলা। সাথে সাথে রুমের এক কোণায় একটা লাঠি রাখা ছিল, সেটা হাতে নিয়ে নীলার হাতে বাড়ি মেরে দেয় আবির। লাঠির বাড়ি খেয়ে চিৎকার দিয়ে নিচে বসে পড়ে নীলা। আর পরের ঘটনা তো প্রথমেই বলা হলো। এইভাবে বসে বসে নেগা কান্না না করে এখানে এসে আমার পা টিপো জলদি। বিছানার ওপর শুয়ে পড়ে নীলার দিকে তাকিয়ে ওপরের কথাটা বলল আবির। আবিরের কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলল, আমি পা টিপতে পারবো না। আমি ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব, তুই মিথ্যা বলে আমায় বিয়ে করেছিস। তোকে আমি স্বামী হিসেবে মানি না। নীলার কথা শুনে লাঠিটা হাতে নিয়ে আবির রাগী গলায় বলল, তো বেরে, দুইটা বাড়ি খেয়ে পেট ভরিনি তাই না? আর ওকে একটা লাগাবো নাকি?
কথাটা বলেই বাড়ি মারার জন্য লাঠিটা উঁচু করে ধরল আবির। সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে নীলা চিৎকার করে বলল, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি, আর মেরো না প্লিজ। এই তো আমার ভালো বউ, তাহলে আর বসে না থেকে এখানে এসো, কাজে লেগে পড়ো। কথাটা বলেই বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল আবির। না চাওয়ার সত্ত্বেও বাধ্য হয়ে নাক টানতে টানতে আবিরের কাছে গিয়ে আবিরের পা টিপতে লাগলো নীলা। পা টিপছে আর নাক টেনে টেনে কান্না করছে নীলা। সেদিকে আবিরের কোনো খেয়াল নেই। সে আরামে শুয়ে থেকে বউয়ের পা টিপে দেওয়ার মজা উপভোগ করছে। বেশ কিছুক্ষণ পা টেপার পর নীলার এক হাত ধরে হ্যাঁচকা টান দিল আবির। আচমকা হাতে এমন টান পড়ায় তাল সামলাতে না পেরে আবিরের বুকে আছড়ে পড়ল নীলা। সাথে সাথে আবির নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওই একদম নড়াচড়া করবা না, আমি এখন ঘুমাবো। ঘুমাবি তো ঘুমা না, আমাকে ছাড় ছোট লোক, আমি তোর সাথে ঘুমাবো না। লাঠিটা কি তাহলে আবার আনবো? ভালোই ভালো আমায় ঘুমাতে দাও আর নিজেও ঘুমাও, নইলে সারা রাত ধরে না ঘুমিয়ে আমার পা টিপতে হবে আর লাঠির বাড়ি খেতে হবে তোমার। আবিরের কথা শুনে শব্দ করে কাঁদতে লাগলো নীলা। ও ড্যাডি, আমায় এই ছোট লোকের কাছ থেকে নিয়ে যাও, আমি এর সাথে থাকবো না। ওই চুপ, একদম চুপ, নইলে মাথার ওপর তুলে একটা আছাড় মারবো বলে দিলাম। চুপ করে ঘুমাও বলছি, কালকে আবার আমাদের আসল বাড়িতে যেতে হবে তোমায়। আবিরের কথা শুনে নাক টেনে ধরা গলায় নীলা বলল, আসল বাড়ি মানে? এটা কার বাড়ি তাহলে? তোমার কি মনে হয় নীলা, আমার মতো একজন গরিব মানুষের বাড়ি এটা হবে? আরে এটা তো আমি একদিনের জন্য ভাড়া নিয়েছি তোমায় বিয়ে করব বলে। কালকে তোমার আমার আসল বাড়িতে নিয়ে যাব, আমরা আমার কুঁড়ে ঘরে এখন ঘুমাবো। আবিরের কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর মতো এমন বড় লোকের একমাত্র মেয়ে কিনা কুঁড়ে ঘরে থাকবে, ভাবতেই অবাক লাগছে নীলার। কিন্তু লাঠির বাড়ি খাওয়ার ভয়ে কিছু বলারও সাহস পাচ্ছে না ও, তাই মনে মনে বুদ্ধি করলো আবির ঘুমোলে ও চুপি চুপি উঠে পালিয়ে যাবে। মনে মনে এসব ভেবে ঘুমিয়ে পড়ার ভান ধরল নীলা। আবিরও নীলাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আস্তে করে চোখ খুলে আবিরের দিকে তাকালো নীলা। যখন বুঝতে পারলো আবির বিঘরে ঘুমাচ্ছে তখন খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে গেল নীলা। তারপর ধীর পায়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়ে দরজার লক খোলার জন্য হাত বাড়াতেই নীলার হাতটা খপ করে ধরে ফেলল আবির। কি হলো জানেমান, সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে বাসরাতে বাসর না করে পালিয়ে যাচ্ছ? এটা কি করে মেনে নেই বলো? কে স্বামী? কিসের স্বামী? আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসেবে মানবো না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই। কথাটা বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল আবির। আবিরের চড় খেয়ে ফ্লোরে পড়ে গেল নীলা। আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরালো। স্বামী হিসেবে যখন মানতেই পারবি না তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করেছিলি কেন? কেন গ্রাম থেকে আসা একটা সহজ সরল ছেলের বুকের ভালোবাসা তীর মেরেছিলি? কেন আমি বারবার ইগনোর করা সত্ত্বেও আমার পিছু ঘুরঘুর করে আমার মনে ভালোবাসা ফুল ফুটিয়েছিলি? আর কেনই বা বিনা দোষে তোর জন্য আমায় জেল খাটতে হয়েছিল? উত্তর দে আমায়। কথাগুলো বলেই আবারও নীলার গালে থাপ্পড় মারল আবির। আবিরের হাতের মার খেয়ে নীলার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। নীলা গালে হাত দিয়ে কেঁদে চলেছে একাধারে। নীলার ঠোঁটে রক্ত দেখে নীলাকে কোলে তুলে নিল আবির। নীলাও মায়ের খাওয়ার ভয়ে আর কিছু বলছে না। কোলে করে বিছানায় এনে বসিয়ে দিল নীলাকে আবির। তারপর নীলার ঠোঁটের কাটা জায়গাটা পরিষ্কার করে দিয়ে আবারও আলতো করে একটা চুমু এঁকে দিয়ে গম্ভীর গলায় বলল, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিতে হবে। আবিরের কথা শুনে নীলা চিল্লিয়ে কিছু বলতে যাবে তার আগেই আবির রাগী গলায় বলে উঠল, আর একটা কথা বলে তোমার জন্য ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে নীলা। ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমি সেই আগের মতো ভালো ও সহজ সরল ছেলে আছি। আমার খারাপ রূপটা দেখতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো।
আবিরের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নীলার। নীলা বাধ্য মেয়ের মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আবির চলে গেল ব্যালকনিতে। ব্যালকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আবির। চোখ থেকে ঝরে পড়ছে কষ্টের অশ্রুধারা। আকাশের দিকে তাকিয়ে 1.5 বছর আগের অতীতে ডুব দিল আবির। 1.5 বছর আগে গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজারো স্বপ্ন নিয়ে আসে আবির। আবিরের মা আবির ছোট থাকতেই মারা যান। সৎ মা আবিরকে কষ্ট দিবে ভেবে আবিরের বাবা আর বিয়ে শাদী করেন না। সারাদিন রিক্সা চালিয়ে কোনো রকমে বাপ ছেলে মিলে সুখেই ছিল আবিরের বাবা আর আবির। আবিরের বাবা অনেক পড়াশোনা জানা ভালো শিক্ষিত লোক হলেও কেন জানে না সে কোনো চাকরি করতো না, বরং রিক্সা চালিয়ে যা রোজগার করতো সেটা দিয়েই বাবা ছেলের বেশ ভালোভাবেই চলে যেত। বাবার কষ্ট হবে ভেবে আবির ঢাকায় পড়াশোনা করতে চায়নি, কিন্তু ওর বাবার জোরাজোরিতেই ঢাকা শহরে ভর্তি হওয়ার জন্য রাজি হয় আবির। গ্রাম থেকে ঢাকায় এসে নিজেকে খুব অসহায় লাগতো আবিরের কাছে, কিন্তু বাবার স্বপ্ন পূরণ আবিরকে করতেই হবে। বাবাকে যে খুব বেশি ভালোবাসতো আবির। ঢাকায় আসার পর আবিরের বাবার পরিচিত একজন লোকের বাসায় ওঠে আবির। লোকটা বেশ ভালো ছিল, আবিরকে সে অনেক ভালোবাসতো। ঢাকায় এসে ঢাকার একটা নামি দামি কলেজে ভর্তি হয় আবির। রেজাল্ট ভালো থাকায় খুব একটা কষ্ট করতে হয় না ওর। আর আবির ঢাকায় এসে যার বাসায় ওঠে তার সাথে কলেজের প্রিন্সিপালের ভালো সম্পর্ক থাকায় আরও একটু উপকার হয় আবিরের। প্রথম দিন কলেজের জন্য একটা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, মাথায় চুলে তেল লাগিয়ে চুল আঁচড়ে রেডি হয়ে নেয় আবির। তারপর কলেজে চলে যায়। কলেজের সবাই আবিরকে দেখে বেশ হাসাহাসি করে। এক একজন এক এক রকম অপমানজনক কথাও বলে, কিন্তু আবির সেগুলো গায়ে না লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। আবিরের তখন মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো বাবার স্বপ্ন ওকে যে করেই হোক পূরণ করতেই হবে। ঢাকা শহরে আসার পর প্রায় 2 মাস কেটে যায় আবিরের। এর মাঝে আবির শহরে থেকে নিজেকে ঢাকা শহরের সাথে অনেকটাই মানিয়ে নেয়। নিজের ড্রেস আপও অনেকটাই চেঞ্জ করে ফেলে। আবিরকেও তখন অনেকটাই স্মার্ট লাগতো, কিন্তু আবির কলেজে কারোর সাথে কথা বলতো না, সব সময় পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতো। আবিরকে দেখতে 5 ফুট 10 ইঞ্চি হাইট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মায়াবী চোখ, চোখা নাক আর মুখে সব সময় মিষ্টি হাসি। আবিরের চেহারাতেই ছিল একটা নিষ্পাপ ভাব, আর বেশ হ্যান্ডসামও। পড়াশোনায় ভালো হওয়ায় অনেক মেয়েই আবিরের সাথে প্রেম করার জন্য এগিয়ে এসে কথা বলতে চাইতো, কিন্তু আবির সব সময় নিজেকে গুটিয়ে নিত সবার থেকে। কখনো কোনো মেয়ের সাথে ইচ্ছা করে কথা বলতো না। একদিন আবির কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতেই একটি মেয়ে দৌড়ে এসে আবিরের ওপর আছড়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে নিয়ে নিচে পড়ে যায় আবির। হাতে বেশ ব্যথাও পায় আবির, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে মেয়েটির দিকে না তাকিয়েই নিজের থেকে তাড়াতাড়ি মেয়েটিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় আবির। তারপর অন্যদিকে ঘুরে সরি বলেই হনহনিয়ে সেখান থেকে চলে যায় আবির। আবির চলে গেলেও পিছনে থাকা মেয়েটা এটা মানতে পারে না যে ওকে কেউ ইগনোর করে চলে গেল। ঢাকায় বিশিষ্ট শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ে নীলা, যেমন তার রূপ তেমনই তার অহংকারে ভরা, আর রাগটা যেন তার আকাশ ছোঁয়া। ওর দিকে না তাকিয়ে এভাবে চলে যাওয়াতে মেনে নিতে পারে না নীলা। রাগে ফোঁস করতে থাকে ও। আর তখনই নীলার বান্ধবী অনু আর আঁখি এসে বলে, কি রে নীলা, এটা কি হলো বলতো? তোর দিকে একবার ফিরেও তাকালো না ছেলেটা। আহারে, আমাদের তো ভাবতেই অবাক লাগছে তোকে দেখেও না দেখার মতো চলে গেল। এই তার রূপের বাহার। বান্ধবীদের কথায় মাথায় যেন রক্ত উঠে যায় নীলার। ওই গেও ভুট্টার এত বড় সাহস, ওই আমাকে ইগনোর করে, এই নীলাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই ফেলবো। মেরে ফেললে কি সব ঠিক হয়ে যাবে বল? ওই ছেলেটা তো তোকে দেখে এমন ভাব করলো যেন তোর রূপে ওর কিছুই যায় আসে না।
তাহলে আমি ওকে হাত ভেঙে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন গেঁয়ো তোর মতো রূপবতীকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগে যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে নীলার, কিন্তু তবুও নীলা নিজেকে শান্ত করে বলে, তাহলে আমি কি করব বল? কি করলে আমার প্রতিশোধ নেওয়া হবে? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পিছনে পোষা কুকুরের মতো ঘুরঘুর করে, তোর ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যায়, তাহলে বুঝবে তোর রূপের বাহার। হোয়াট? তোর কি মন খারাপ হয়ে গেছে আখি? কি বলছিস কি তুই? আমি কি না প্রেম করবো ওই গেও ভুট্টার সাথে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ইয়ার, এত সিরিয়াস হচ্ছিস কেন? আমরা তো তোকে বলিনি ওর সাথে সত্যি সত্যিই প্রেম করতে। তুই শুধু ওর সাথে এমন কিছু কর যেন ওর তোর প্রেমে পড়ে। পড়াশোনা ভালো বলে খুব অহংকার ওই ছেলেটার, ওর সব অহংকার ভেঙে দে। আর যখন ও তোর পিছু পিছু ঘুরবে তখন অপমান করে তাড়িয়ে দিবি, সিম্পল। বান্ধবীদের কথায় কিছু একটা ভাবে নীলা, তারপর বাঁকা হেসে বলে, ইয়েস, তোরা ঠিক বলছিস, আমি সত্যিই তাই করব। ওই গেও ভুট্টাকে আমার পেছনে কুকুরের মতো দৌড় করাবো আমি। তারপর আমার এই অপমানের প্রতিশোধ নেব। আর এটা আমার চ্যালেঞ্জ, এই নীলার চ্যালেঞ্জ এটা। ওই ঘটনার পর থেকেই নীলা আবিরের সাথে ভাব করার অনেক ট্রাই করে, কিন্তু আবির পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, তাই নীলার দিকে তেমন গুরুত্বও দিত না। এটাতে নীলার রাগটা যেন আরও বেশি বেড়ে যায়। নীলা ভাবতে থাকে কী করে এই আবিরকে নিজের ফাঁদে ফেলা যায়। 1 মাস পর আবির লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখনই নীলা গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। হাই আবির, আপনার সাথে একটু কথা ছিল। যদি কিছু মনে না করেন, আপনার সাথে কি একটু, আপনার পাশে কি একটু বসতে পারি? নীলার কথা শুনে এক নজর নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দেয় আবির। নীলা আবিরের পাশে বসে মিষ্টি হেসে বলে, আসলে আবির, আমি শুনেছি আপনি নাকি কলেজের সবার চাইতে পড়াশোনায় অনেক ভালো, বাট আমার মাথায় না এই পড়াশোনার ব্যাপারটা একদমই ঢুকছে না। আপনার যদি ফ্রি টাইম থাকে তাহলে আপনি কি আমাকে একটু টিউশনি করাতে পারবেন? আপনাকে ভালো বেতন দেব। নীলার কথা শুনে আবিরের মুখের হাসি ফুটে ওঠে, কারণ আবিরও চাইছিল কোনো একটা টিউশনি জোগাড় করতে, কারণ ঢাকা শহরে থাকার খরচা অনেক বেশি, যে খরচা দিতে গিয়ে ওর বাবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই আবির কিছু না ভেবেই রাজি হয়ে যায়। জি পারবো, তবে আমি বিকাল 4টা থেকে 5টার মধ্যে পড়াতে পারবো। আপনার কি সময় হবে তখন? কেন হবে না? অবশ্যই হবে। আমি তো এই সময়েরই অপেক্ষায় করছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না, তাহলে আপনি আজকে বিকেল থেকে পড়াশোনা শুরু করুন। আমি আপনাকে পিক করে নিয়ে যাব। আপনার অ্যাড্রেসটা দিন। না না, তার কোনো দরকার হবে না। আপনি বলুন আপনি কোথায় পড়বেন, আমি সেখানে সময় মতো চলে যাব ইনশাল্লাহ। তারপর নীলা নিজের বাসার ঠিকানা আবিরকে দিয়ে দেয়। নীলার বাবা বিজনেসের কাজে দেশের বাইরে থাকায় নীলার আরও একটু সুবিধা হয়। আবিরের মতো নীলার মাও ছোটবেলায় মারা গেছেন, তাই নীলাদের বাসায় কাজের লোক ছাড়া আর কেউ থাকবে না। বিকেল 4টার সময় নীলার বাসার সামনে পৌঁছে যায় আবির। নীলাদের বাসার সামনে পৌঁছে একদম হাঁ হয়ে যায় আবির। বিশাল বড় নীলাদের বাড়ি, আর গেট দিয়ে ঢুকতেই 4-5টা প্রাইভেট গাড়ি দেখতে পায় আবির। বিশাল বড় দোতলা বাসা, বাসার সামনে অনেকটা বাগানের মতো করে ফুল গাছ লাগানো। আবির বেশ কিছুক্ষণ চারিদিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। হঠাৎ নীলার ডাকে ধ্যান ভাঙে আবিরের। আবির স্যার, আপনি এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। নীলাটাকে পিছনে ফেরে আবির। নীলা কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে হালকা সাজে সেজে আছে, চুলগুলো ছেড়ে রাখা। অনেক সুন্দর দেখতে লাগছে নীলাকে। আবির নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়, তারপর নীলার সাথে ভেতরে চলে যায় পড়ানোর জন্য। নীলা বেশ ভালোভাবেই পড়তে থাকে আবিরের কাছে। ওকে দেখে বা ওর কথা শুনে মনে হয় না যে ও এত বড়লোক পরিবারের মেয়ে। ড্রেস আপও পরে একদম সাদাসিধা। নীলার এমন ভালো আচরণ আর অহংকার মুক্ত দেখে আবিরের মনে একটা ভালো লাগা সৃষ্টি হয় নীলার জন্য। পড়ানো ছাড়াও নীলা দিনে 4 থেকে 5 বার ফোন করে কথা বলে আবিরের সাথে।
এমনকি অনেক কেয়ারও করতে থাকে আবিরের। মাস শেষে 10,000 টাকা তুলে দেয় আবিরের হাতে। আবির নিজে থেকে কখনো টাকা চায় না, কিন্তু নীলা এমন ভাব করে যেন সে আবিরের কষ্ট কমানোর জন্য এমন করছে। এভাবে কেটে যায় 3 মাস। আবির আর নীলা এখন অনেকটাই কাছাকাছি চলে আসে। একদিন ছুটির দিনে নীলা আবিরকে ফোন করে ওর বাসায় ডাকে। আবিরও খুশি হয়ে চলে যায় নীলার বাসায়। আবিরকে অবাক করে দিয়ে নীলা খাঁটি বাঙালি মেয়েদের মতো করে শাড়ি পরে, হালকা সাজে সামনে আসে আবিরের। আবির নীলাকে দেখে একদম পাথর হয়ে যায়। এমনিতেই আবিরের মাঝে ভালো লাগা কাজ করতো নীলার জন্য, কিন্তু সেই ভালো লাগাটা যে কখন ভালোবাসা হয়ে যায় আবির জানতই না। লাল বাইরে সাদা শাড়ি সুন্দর করে গ্রামের মতো করে পরেছে নীলা, সাথে কানে বড় বড় একজোড়া ঝুমকা, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট একটি লাল টিপ, গলায় লাল পাথরের নেকলেস, চুলগুলো খোঁপা করে তাতে লাল টকটকে গোলাপ গুঁজে রেখেছে নীলা, ঠোঁটে পড়েছে গাঢ় করে লাল লিপস্টিক, হাত ভর্তি লাল সাদা মিক্সড চুড়ি। সব মিলিয়ে একদম অসাধারণ দেখতে লাগছে ওকে। আবির নীলাকে এমন সাজে দেখে নিজের জায়গাতেই যেন জমে গেছে। নীলা গুটি গুটি পায়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এখনও যেন কোনো ঘোরের মাঝে রয়েছে। নীলা আবিরের সামনে হাতের চুড়িগুলো বাঁচিয়ে বলে ওঠে, কি হলো আবির, কিছু বলবে না আমায়? শুধু হা করে দেখিয়ে যাবে? আমার বুঝি লজ্জা করছে না? নীলার কথায় ধ্যান ভাঙে আবিরের। আবির বেশ কিছুটা লজ্জা পেয়ে নীলার দিক থেকে চোখ নামিয়ে নেয়, তারপর হালকা কেশে বলে, আমায় তুমি নাম ধরে ডাকছো কেন নীলা? আর তুমি আমায় স্যার না ডেকে নাম ধরে ডাকছো কেন, তাও আবার তুমি তুমি করে? আবিরের কথায় নীলা লজ্জা পাওয়ার ভান করে বলে, তুমি কি সত্যিই বুঝতে পারছো না আবির? তাহলে শোনো, আমি তোমায় ভালোবাসি আবির। কলেজে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই আমি। আমার মন প্রাণ আমার অস্তিত্ব জুড়ে শুধুই তোমার বসবাস। প্লিজ আবির, আমায় ফিরিয়ে দিও না। আজকের এই সাজ আমি শুধু তোমার জন্য, আমার আবিরের জন্য সেজেছি। প্লিজ আবির, আমার ভালোবাসা গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ না করলে যে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। নীলার কথা শুনে আবির মুখটা শুকিয়ে যায়, কারণ আবিরও যে এই কয়দিনে নীলাকে ভালোবেসে ফেলেছে। এ তুমি কি বলছো নীলা? এটা হয় না। কথায় তুমি আর কথায় আমি। আমি সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে, আর তুমি এত বড় লোকের একমাত্র মেয়ে। আমার সাথে তোমার কিছুতেই যায় না নীলা, এটা অসম্ভব। আবিরের কথা শুনে চট করে আবিরকে জড়িয়ে ধরে নীলা। নীলার এমন আচরণে অবাক হয়ে যায় আবির। প্লিজ আবির, এইভাবে বলো না। তোমার জন্য আমি সব করতে পারি। আমি আমার সব কিছু ছেড়ে তোমার সাথে চলে যাব। দরকার হলে একবেলা খাবো, তো একবেলা না খেয়েই থাকবো। তবুও আমি তোমায় চাই আবির, নইলে আমি বাঁচতে পারবো না। তোমায় ছাড়া মরে যাব আমি। নীলার কথা শুনে আর না করতে পারে না আবির। আবিরও নীলাকে বুকে জড়িয়ে নেয়। তখনও আবির জানতো না তার জন্য নীলা ঠিক কী প্ল্যান করে রেখেছে। এভাবে কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনে নীলা পুরোপুরিভাবে আবিরের বিশ্বাস জিতে নেয়। নীলা আবিরকে বলে কলেজের মাঠে সবার সামনে ওকে প্রপোজ করতে। আবিরও ভালোবাসা আর বিশ্বাসের কারণে রাজি হয়ে যায়। সেদিন ছিল কলেজে নবীনবরণ উৎসব। আবির লাল টকটকে একগুচ্ছ গোলাপ হাতে কলেজের সবার সামনে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাঁটু গেড়ে বসে নীলার সামনে, সকলের সামনে নীলাকে প্রপোজ করে আবির। আবিরের মনে ছিল অফুরন্ত ভালোবাসা আর বিশ্বাস, কিন্তু আবিরের সেই বিশ্বাস এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দেয় নীলা। আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে জোরে ছুঁড়ে মারে আবিরের মুখে। তো সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালার ছেলে হয়ে আমায় এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম, সে দামও তো তোর নেই। আর তুই কিনে এসেছিস এই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! নীলার এমন আচরণে আবিরের পায়ের নিচে মাটি যেন সরে যায়। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আবির। এসব তুমি কি বলছো নীলা? তোমার শরীর কি খারাপ লাগছে? কি হয়েছে জান, এমন কেন করছো? হাউ ডেয়ার ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস কি করে হয় আমার সাথে তুমি করে কথা বলার, আমার নাম ধরে ডাকার? তোর চাইতে আমার বাসার চাকর চাকরানিও বেশি বড় লোক, আর তুই কিনে এসেছিস আমায় প্রপোজ করতে? নীলার কথাগুলো বলতে বলতে সেখানে এসে হাজির হয় 4-5 জন পুলিশের লোক। পুলিশকে দেখে নীলা বলে, স্যার, আপনারা এসেছেন?
আমি আপনাদেরই ফোন করেছিলাম। এই যে গেও ভূত ছোট লোকটাকে দেখছেন, এই ছেলে আমার দামি গলার হার চুরি করেছে। আপনি একে গ্রেফতার করুন। ওর পকেট চেক করলে আপনারা হার পেয়ে যাবেন। নীলার কথাই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে আবিরের। কারণ নীলা যখন আবিরকে বলে কলেজের মাঠে ওকে প্রপোজ করার জন্য, তখন নীলা একটা দামি হার আবিরকে দিয়ে বলে ওটা যেন আবির নিজের কাছে রাখে, কলেজ আসলে নিয়ে নিবে। আবির তখন ভাবতেও পারেনি নীলা ওর সাথে এমনটা করবে। পুলিশের লোকেরা আবিরের পকেট থেকে হারটা পায় আর আবিরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যার সময় আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। বিশ্বাস ভাঙার কষ্টটা যে কতটা বেশি আবির সেটা বুঝতে পেরেছিল। কিন্তু কলেজের মাঠ জুড়ে তখন পড়েছিল হাসাহাসির রোল। জেলখানাতে থাকা অবস্থায় নীলা আসে আবিরের কাছে। নীলাকে দেখে আবির ভেবেছিল নীলা হয়তো নিজের ভুল বুঝতে পেরে ওকে ছাড়াতে এসেছে। কিন্তু নীলা সেদিন বলে ও আবিরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বান্ধবীদের সাথে বাজি ধরে আবিরের সাথে প্রেমের অভিনয় করেছে। আবির সেদিন একটা কথাও বলেনি নীলাকে, শুধু ঘৃণা ভরা অসহায় চোখে তাকিয়েছিল নীলার দিকে। নীলা চলে যাওয়ার একটু পরেই আবিরের কাছে খবর আসে আবির জেলখানায় শুনে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আবির প্রায় পাগল হয়ে যায় ওর বাবার মৃত্যুর শোকে। একমাত্র নীলার কারণে ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারেনি ও। বাবাকে হারাতে হয়েছিল সেদিন আবির মনে মনে প্রমিস করে নীলার সব অহংকার ও চুরমার করে দিবে। নীলাকে ও একদম প্রকৃত বাঙালি বউ বানাবে। ব্যালকনিতে দাঁড়িয়ে অতীতের সেই কথাগুলো নিয়ে ভাবছিল আবির। আবিরের চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল অসম্ভব কষ্টে। ভোর 4:30। মুখের ওপর ঠান্ডা পানির ঝাপটা লাগায় ঘুম ভাঙে নীলার। ঘুম ভাঙতেই লাফিয়ে উঠে বসে নীলা। তারপর চোখ ডলতে ডলতে বলে, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড! কি করলি কি এটা? এইভাবে আমার মুখে পানি ছুঁড়ে মারার মানে কি? নীলার কথা শুনে গ্লাস হাতে নীলার পাশে বসে বাঁকা হেসে আবির বলল, মনে হচ্ছে কাল রাতের কথাগুলো সব ঘুমের ঘরে ভুলে গেছো, তাই না নীলা? ওকে, গুড। তুমি চাইলে আমি আবারও মনে করিয়ে দিতে পারি। কথাগুলো বলে হাতে গত রাতের সেই লাঠিটা উঠিয়ে নিল আবির। আবিরের হাতে লাঠি দেখে রাতের কথা সব মনে পড়ে গেল নীলার। ভয়ে নীলা শুকনো ঢোক গিলে বলল, কি করবে তুমি আমাকে এত রাতে ঘুম থেকে তোলার মানে কি? এ তো রাত নয়, বরং ভোরবেলা। আর আমি তোমায় তুলেছি কারণ তুমি এখন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়বে। তাই যাও, বিছানা থেকে নেমে কাপড় পাল্টে উজু করে এসে নামাজ পড়ো। আবিরের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে বলল, নামাজ? কিন্তু আমি তো জীবনেও কখনো নামাজ পড়িনি, আর নামাজ পড়তেও জানি না। আমি নামাজ পড়বো না, আমি ঘুমাবো। কথাটা বলে যেই না শুয়ে পড়তে নিল নীলা, সাথে সাথে আবির নীলার পিঠে একটা বাড়ি মেরে দিল। নীলা চিৎকার করে উঠে নাকে কাঁদতে শুরু করলো। নীলার কান্না দেখে আবির রাগী গলায় বলল, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর মাঝে তোমাকে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে যেতে হবে উজু করার জন্য। তা না হলে এটার বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে ঠোঁট উল্টে ন্যাকা কান্না শুরু করলো নীলা। আবিরও সেই দিকে গুরুত্ব না দিয়ে 1, 2, 3 গুনতে শুরু করলো। সাথে সাথে নীলা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। নীলার অবস্থা দেখে মুচকি হেসে আবির মনে মনে বলল, তোমাকে আমি ভালো করেই ছাড়বো নীলা, কারণ তোমায় আমি ভালোবাসি। তাই তোমাকে একজন ভালো স্ত্রী বানিয়ে ছাড়বো আমি। তার জন্য আমার যা করতে হয় তা করবো আমি। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে আবির বলল, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, জলদি ফ্রেশ হয়ে বাইরে বের হও। আবিরের কথা শুনে রাগে দাঁত কিরমির করে নীলা মনে মনে বলল, একবার শুধু তোর হাত থেকে মুক্তি পেয়ে নে আবির, তারপর তুই বুঝবি এই নীলা তোকে কি করতে পারে। নীলার গায়ে যে তুই হাত দিয়ে আঘাত করেছিস, সেই হাত কুচি কুচি করে যদি কাটতে না পারলে আমার নামও নীলা নয়। মনে মনে আমায় বকাবকি বন্ধ হয়ে থাকলে এখন জলদি বের হও নীলা, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আবিরের কথা শুনে এতক্ষণে নীলার মনে হলো ওয়াশরুমে আসার আগে কোনো ড্রেস নিয়ে আসেনি। এদিকে গায়ে থাকা বিয়ের পোশাকটাও খুলে রেখেছে, শুধু তোয়ালের পরে আছে ও। আবির, আমি ভুল করে কোনো জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে চলে এসেছি, আর এখন আমি শুধু টাওয়াল পরে আছি। এখন আমি বাইরে বের হব কি করে?
নীলার কথা শুনে আবির তার ব্যাগ থেকে একটি অনেক সুন্দর সুন্নতি পোশাক আর পাজামা ওড়না বের করে এনে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, দরজাটা একটু খোলো, আমি তোমার জন্য পোশাক এনেছি, সেইগুলো নিয়ে পরে নাও। ভয় নেই, আমার এখন তোমাকে দেখার মতো মুড নেই, তাই সময় নষ্ট না করে পোশাকটা নাও। আবিরের কথা শুনে না চাওয়া সত্ত্বেও হালকা একটু দরজা খুলল নীলা। তারপর আবিরের হাত থেকে এক ঝটকায় কাপড়গুলো নিয়ে দরজা লাগিয়ে দিল। নীলার এমন করা দেখে মুচকি হাসল আবির। নীলা কাপড়গুলো ভালো করে দেখে নাক ছিটকে বলল, ছি, কি এগুলো? এই 2 পয়সার পোশাকগুলো কে পরবে? আমি বাবা এসব পরতে পারবো না। আমার জিন্স আর টপস কই? আজ থেকে তুমি এইগুলোই পরবে নীলা, একজন মুসলমান মেয়ের এইটাই হলো আসল পোশাক। জিন্স টপসের কথা ভুলে যাও। ইম্পসিবল, আমি এগুলো কিছুতেই পরতে পারবো না। আমার জিন্স আর টপস চাই। ওকে ফাইন, তোমাকে কিছু পড়তে হবে না, তুমি টাওয়াল পরেই বাইরে এসো। তারপর কালকে রাতে যেটা হয়নি সেটা এখন করব। কাল রাতে যেটা হয়নি মানে কিসের কথা বলছো আবির? কি আবার, কাল রাতে তো আমাদের বাসরাত ছিল, তো কাল রাতে যখন সেটা হয়নি, তাই আমি ভাবছি তুমি যখন ওই কাপড় পরবেই না, তাহলে তো তোমায় টাওয়াল পরেই থাকতে হবে, আর টাওয়াল পরে বাইরে বের হতে হবে। তাহলে আমিও তোমার সাথে নিজের বাসরটা সেরে নেব, কি বলো? বাইরে থেকে আবিরের কথা শুনেই চোখ বড় বড় করে চিৎকার করে নীলা বলে উঠল, পড়ছি, আমি এক্ষুনি এগুলো পড়ছি। এই তো গুড গার্ল, এখন তাড়াতাড়ি এগুলো পরে উজু করে এসো, নামাজ পড়ে নাও জলদি। আবিরের কথা শুনে নীলা আর কোনো উপায় না পেয়ে আবিরের দেওয়া পোশাকগুলো পরে নিল। তারপর অজু করে বাইরে বেরিয়ে এলো। নীলাকে এখন দেখতে একদম অন্যরকম লাগছে। ঢিলে ঢালা হলুদ রঙের সুন্নতি পোশাক সাথে মাথায় সুতির পাতলা ওড়না, একদম ভদ্র ও নেককার মেয়ের মতো সুন্দর লাগছে দেখতে। আবির বেশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখন যাও, ওইখানে জায়নামাজ রাখা আছে, নামাজ পড়ে নাও। আবিরের হাতে এখনও সেই লাঠিটা আছে, যেটা দেখে নীলা আর কিছু বলার সাহস পেল না। তাই বাধ্য মেয়ের মতো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। ছোটবেলায় নীলার মা বেঁচে থাকতে নীলাকে অজু করা, নামাজ পড়া সব শিখিয়েছিলেন, তাই নামাজ পড়তে খুব একটা অসুবিধা হলো না নীলার। নামাজের মাঝে ঘুমে বারবার ঢুলে ঢুলে পড়তে নিল নীলা, কিন্তু পড়ল না। এটা দেখে আবির অন্যদিকে তাকিয়ে হালকা হাসলো আর মনে মনে বলল, আজ তুমি ঘুমের ঘরে আমায় মায়ের খাওয়ার ভয়ে অনিচ্ছায় নামাজ পড়লে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেই দিন আসবে যেই দিন তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে, তাও আল্লাহর ভয়ে, ইনশাল্লাহ। কথাগুলো আনমনে ভেবেই মিষ্টি করে হাসলো আবির। নীলার নামাজ শেষ হলে নাক ফুলিয়ে জায়নামাজের ওপরেই বসে রইল নীলা। নীলাকে বসে থাকতে দেখে আবির বলল, এভাবে বসে না থেকে উঠে নিজের সব জিনিসগুলো গুছিয়ে নাও, তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে সেগুলো খেয়ে নাও। আমাদের বের হতে হবে, বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না, আমি বাসায় যাব, আমি ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব, খুন করব তোকে আমি। চুপ, একদম চুপ, নইলে এমন মায়ের দিব না যে নিজের নামটাও ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবন পার করতে হবে, যে জীবন তোমার জন্য মোটেও ভালো হবে না। আবিরের ধমক খেয়ে চুপসে গেল নীলা, কারণ আবিরের হাতে থাকা লাঠিটা দেখে ভয় বারবার ঢোক গিলছে নীলা। নীলা আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটগুলো খুলল। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দম দেখে নাক ছিটকে বলে উঠল নীলা, এ মাছি, এগুলো কি খাবার? আমি এসব খাবার খাবো না। আমি বিরিয়ানি বা পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার আমার বাসার দারোয়ানও খায় না। চুপ, আর একটা বাজে কথা বলবে তো তোমার না খাইয়ে থাকতে হবে সারাদিন। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এক টুকরো রুটির জন্য সবসময় চেয়ে থাকে, হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জোটে না। ভালোই ভালো এইগুলো খেয়ে নাও, নইলে সারাদিন না খাইয়ে রাখবো। আবিরের কথা শুনে নীলার ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি না খেয়েই থাকবো, তবু এই ছোট লোকদের খাবারগুলো আমি খাবো না। নীলার কথা শুনে আবিরের রাগ হলেও নিজেকে শান্ত রেখে বাঁকা হেসে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মাই ডিয়ার ওয়াইফ। তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি ততক্ষণে খাবারটা খেয়ে নেই। কথাটা বলেই নীলাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দমগুলো নিয়ে খেতে শুরু করলো আবির। নীলা আবিরের দিকে তাকিয়ে নাক ছিটকে মনে মনে বলল, ছোট লোক একটা। তারপর সেখান থেকে সরে অন্যর দিকে ঘুরে বসলো। আবির সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতো
খেতে বসলো। খাওয়া শেষ করে বড় একটা ঢেঁকুর তুলল আবির। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রে, দেখতে দেখতে সকাল 8:30 বেজে গেছে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে তো দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেল আবির। তারপর ব্যাগ থেকে একটা কালো ঢিলে ঢালা বোরখা বের করে নীলার সামনে এনে বলল, এই নাও নীলা, তাড়াতাড়ি এটা পরে নাও, আমাদের এখনই গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। আবিরের কথা শুনে 2 আঙুল দিয়ে বোরখাটা ধরে নীলার নাক মুখ মুচকে বলল, কি এটা? কি এটা মানে নীলা, তুমি একজন মুসলমানের মেয়ে হয়ে বোরখা চেনো না? এটা বোরখা যেটা তুমি এখন থেকে পরবে। হোয়াট আর ইউ ক্রেজি আবির? আমি এই নীলা কিনা এমন একটা কালো আলখাল্লা পরবো? অসম্ভব আবির, আমি এটা কিছুতেই পরতে পারবো না। কিন্তু পরতে তো তোমাকে হবেই নীলা। আর এটা শুধু আজ নয়, বরং সব সময় বাইরে যাওয়ার সময় পরতে হবে তোমায়। কারণ আমি চাই না আমার একমাত্র আদরে বউয়ের সৌন্দর্য আমি ছাড়া অন্য কেউ দেখুক। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই না, আমি মরে গেলেও এই আলখাল্লাটা পরবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এতটুকু বলেই বোরখাটা দূরে ছুঁড়ে ফেলল নীলা। সাথে সাথে নীলার গালে থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের থাপ্পড় খেয়ে বিছানায় মুখ থুবড়ে পড়ল নীলা। তখনই নীলার হাত ধরে টেনে তুলে আবির বলল, ভালোই ভালোই কথা বলে তোর গায়ে লাগে না তাই না? তোর সাহস কী করে হয় বোরখাটা ছুঁড়ে ফেলার? তুই জানিস না পর্দা মুসলিম নারীদের জন্য ফরজ করা হয়েছে, আর তুই কিনা সেই পর্দা করা বস্তুকে ছুঁড়ে ফেলছিস? আজকের পর আর কখনো বোরখার সাথে এমন অপমান করলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। পর বলছি, এটা জলদি করে পড়ে নে। আবিরের হাতের থাপ্পড় খেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো নীলা। তারপর আর কোনো উপায় না পেয়ে বোরখাটা পরে নিল আর মনে মনে বুদ্ধি পাকালো। একবার শুধু এই বাসা থেকে বের হয়ে নেই, তারপর তোকে কি করে শায়েস্তা করতে হয় আমি দেখে নেব আবির। তোকে যদি আমি গণপিটুনি না খাইয়ে মারতে পারি, তাহলে আমার নামও নীলা নয়। মনে মনে কথাগুলো ভাবতেই আবির নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সে আয়েস বালিমাই সুইটহার্ট, তুমি ভুল করেও ভেবো না যে এই বাসা থেকে বেরিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে। তাহলে তোমার জন্য ব্যাপারটা একটুও ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরে আছো বোরখা নিচে, সেই ড্রেসটার ভিতরে চেনের ভিতর 2টা তেলাপোকা আর 6-7টা চেলার ভরা রাখা আছে। তুমি যদি রাস্তায় একটুও বাড়াবাড়ি চেষ্টা করো তাহলে আমি এই ছোট রিমোটটা টিপে দিব, আর সেগুলো চেন খুলে বেরিয়ে তোমার শরীরে দৌড়াবে। আবিরের কথা শুনে ভয়ে জোরে একটা চিল্লানি দিল নীলা। নীলার চিল্লানি থামানোর জন্য আবির হঠাৎ করেই নীলার ঠোঁটে ঠোঁট বসালো। তারপর নীলা কিছুক্ষণ শান্ত হয়ে নীলাকে ছেড়ে দিয়ে আবির বাঁকা হেসে বলল, আগে বললেই তো হতো যে তুমি এখন বরের আদর খেতে চাও, শুধু শুধু এমন চিল্লানোর কী ছিল? আবিরের কথা শুনে নীলার শরীর যেন রাগে দুঃখে জ্বলে যাচ্ছে। নীলা বুঝতে পেরেছে আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই নীলা আর কিছু না বলে রাগে সাপের মতো ফোঁস করতে করতে আবিরের সাথে রওনা হলো। বাসা থেকে বের হতেই বাসার সামনে একটা সিএনজি দাঁড়ানো দেখতে পেল নীলা। আবির নীলার হাত ধরে নিয়ে গিয়ে সিএনজিতে বসিয়ে দিল আর নীলার পাশে নিজেও বসলো। সিএনজি চালক আবিরের দিকে তাকিয়ে বলল, কে আবির, ভাবির মুখটা একটু দেখতে দিবি না? এভাবে পর্দা করে নিয়ে যাচ্ছিস যে, নিজের বন্ধুর কাছে বউকে লুকাবি? লোকটির কথা শুনে আবির নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি করব বল, আমার বউটা না অনেক পর্দাশীল ও নেককার, তাই স্বামী ছাড়া নিজের সৌন্দর্য কারো কাছে প্রকাশ করতে চায় না। তুই চল তো, দেরি হয়ে যাচ্ছে। আবিরের কথা শুনে রাগে ফোঁস করতে করতে নীলা কিছু বলবে আর তখনই আবির হাতের রিমোটটি নীলাকে দেখালো। সাথে সাথে ভয়ে চুপসে গেল নীলা আর চুপচাপ স্থির হয়ে বসে রইল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালো আবির নীলাকে নিয়ে। সিএনজি থেকে নেমে সিএনজি চালককে চলে যেতে বলল আবির। তারপর নীলার হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। নীলার যেন নিজেকে বন্দি পাখি মনে হচ্ছে, ভয়ে কিছু বলতেও পারছে না, কারণ আবির বারবার নীলাকে ওই রিমোট টেপার হুমকি দিচ্ছে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা নীলার। একটুখানি পথ হেঁটেই ধপ করে নিচে বসে পড়ল নীলা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা পিছলে গেছে।
ও মা গো। নীলাকে বসতে দেখে আবির হাঁটু ভেঙে বসে নরম গলায় বলল, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো, এটা তো গ্রাম, এখানে তোমায় আমি কোলেও নিতে পারবো না, লোকে খারাপ বলবে, তাই আর একটু কষ্ট করে হাঁটো, আমরা প্রায় এসে গেছি। আবিরের কথা গায়ে কাঁটার মতো বিঁধছে নীলার, কিন্তু ভয়ে কিছুই বলতে পারছে না। এদিকে দুপুরও গড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ উঠেছে। আবির নীলার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মাঝে একটি নিরিবিলি জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো ওরা। বাড়িটির আশেপাশে কোনো বাড়ি নেই, আছে বেশ দূরে দূরে। বাড়িটা টিনের তৈরি, হলো একদম সুন্দর ও বড় বাড়ি। গেটে তালা খুলে নীলাকে নিয়ে ভিতরে গেল আবির। তারপর ভিতর থেকে গেটে তালা আটকে দিল। রঙিন টিন দিয়ে বাংলা করে তোলা 4 রুম বিশিষ্ট বাড়ি। বাড়িটির ডোয়া মেঝে প্লাস্টার করা। ঘর থেকে বেরিয়ে ডান পাশে রয়েছে রান্নাঘর, আর বাম পাশে বাথরুম ও টয়লেট। বাড়ির উঠোনটা অনেক বড়। উঠোনের এক পাশে বড় বড় দুটি ছাউনিওয়ালা খাঁচা, যেগুলো খালি, হয়তো হাঁস মুরগি খাঁচাগুলো। উঠোনের আরেক পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহারি গাছ লাগানো। বাড়ির পিছনে নানা রকমের ফলমূল ও সবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে হয়তো মাছও আছে। গেটে তালা দিয়ে নীলার দিকে তাকিয়ে আবির নিজের হাতে রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিয়ে বলল, এই নাও সুইটহার্ট, আমি রিমোটটা টিপে দিয়েছি। আবিরের বলতে দেরি, কিন্তু নীলা চিৎকার করে নিজের বোরখা খুলে ছোটাছুটি করতে দেরি হলো না। নীলা চিৎকার করতে করতে নিজের বোরখা খুলে ছুঁড়ে ফেলে জামা খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশই নেই ভয়ে। আবির হাসতে হাসতে গিয়ে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, শান্ত হও নীলা, শান্ত হও, এই জামার মাঝে কিছু নেই, আমি তোমায় এমনি ভয় দেখেছি, শান্ত হও। আবিরের কথা শুনে ছুটাছুটি বন্ধ করে শরীরের সব শক্তি দিয়ে আবিরকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল নীলা। তারপর কাঁদতে কাঁদতে দাঁত কিড়মির করে বলল, আবির, তুই কাল থেকে আমার সাথে যে অন্যায়গুলো করে চলেছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে আমি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ড্যাডির কাছে যাব, থাকবো না তোর কাছে এক মুহূর্তও না। নীলার কথা শুনে আবির শান্ত গলায় বলল, সরি সুইটার, তুমি তো আমার কাছ থেকে আর কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, তোমাকে আমার কাছে এখানে থাকতে হবে, আর আমি যা বলবো সেই মতো চলতে হবে, কারণ তোমার পালানো সব রাস্তা আমি বন্ধ করে রেখেছি। আবিরের কথা শুনে রাগে ফোঁস করতে লাগলো নীলা। আবির সেদিকে পাত্তা না দিয়ে বারান্দায় রাখা চেয়ারে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে বলল, সাপের মতো ফসফস করা হয়ে গিয়ে থাকলে রুমে যাও, তারপর ওয়াশরুমে গিয়ে কাপড় পাল্টে অজু করে নামাজ পড়তে বসো, জোহরে ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। যাব না আমি রুমে। ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তোকে আমি দেখে নিব। একবার শুধু তোর কাছ থেকে রক্ষা পেয়ে নেই, তারপর বুঝবি এই নীলা কি জিনিস। নীলার মুখে ছোট লোকের বাচ্চা কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল আবিরের। আবির চেয়ার থেকে দৌড়ে এসে নীলার চুলের মুঠি ধরে বলল, আজকে একবার শুনলাম তোর মুখে এই ভাষা, দ্বিতীয়বার এই ধরনের ভাষা শুনলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ভুলে যাস না আমার বাবা তোর শ্বশুর হয়, কথা মনে রাখবি তো ভালো, নইলে তুই ভাবতেও পারবি না তোকে আমি কি হাল করব। আর একটা কথা কান খুলে শুনে রাখ নীলা, এই বাড়িতে তোকে যদি আমি খুন করেও ফেলে রাখি কেউ জানবে না, তাই আমি যেভাবে বলবো সেভাবে চলবি, নইলে তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আবির। নীলা বুঝতে পারলো আবিরের কথা শোনা ছাড়া ওর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে নাক ফুলিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সারা রুমটায় চোখ বুলালো নীলা। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো ও পরিপাটি, কিন্তু তবুও নীলার পছন্দ হলো না, কারণ নীলার তো দালান কোঠায় থেকে অভ্যাস, এমন টিনের ঘরে নয়। একটু পর রুম থেকে বেরিয়ে আবিরের সামনে এসে রাগী গলায় নীলা বলল, আমি গোসল করব। গোসল করবে ভালো কথা, তো তোমায় ধরে রেখেছে কে শুনি? সামনেই তো ওয়াশরুম আছে, গোসল করে গিয়ে আমাকে বলার কি আছে? গোসল করে পরবো কি আমি? আমার ড্রেস কোথায়? ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা চলো আমার সাথে। কথাটা বলে নীলার হাত ধরে নিয়ে রুমে গেল আবির। তারপর আলমারি খুলে নীলাকে বলল, এখানে তোমার জন্য অনেক জামা কাপড় আর শাড়ি রাখা আছে,
যেটা খুশি পরতে পারো। ইস, এগুলো জামা কাপড় হলো? সবগুলো তো ছোট লোকদের পোশাক। আমি জিন্স আর ফতুয়া পরবো। একবার বললে কি তোমার কথা গায়ে লাগে না নীলা? নাকি তুমি কানে কম শোনো? তোমায় আমি কাল রাতে বলেছি না যে তোমার আর ওইসব জামা কাপড় পরা চলবে না? তোমাকে এইগুলোই পরতে হবে এখন থেকে। তা না হলে কিছু না পরেই থাকো, আমার কোনো সমস্যা নেই। কথাটা বলেই বাঁকা হাসলো আবির। আবিরের কথা শুনে নীলা নাক ছিটকিয়ে আবিরের দিকে তাকিয়ে কয়েকটা জামা কাপড় আর তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমটা অনেক সুন্দর, একদম শহরের মতো। ভিতরটা খুব সুন্দর টাইলস করা। ওয়াশরুমের ভিতর নীলা যে যে জিনিস ব্যবহার করে সব আছে। বডি ওয়াশ থেকে শুরু করে নীলার পছন্দের শ্যাম্পুও। নীলা কিছুটা অবাক হয়ে গোসল করতে শুরু করলো আর মনে মনে ফন্দি আঁটতে শুরু করলো এখান থেকে কি করে পালানো যায়। গোসল শেষ করে জামা কাপড় পরতে গিয়ে থমকে গেল নীলা, কারণ ও আবিরের ওপর রাগ করে ফুলে জামা না এনে পেটিকোট, ব্লাউজ আর একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে চলে এসেছে। কি করবে ভাবতে ভাবতে সেগুলো পরে নিল নীলা। কি আজব ব্যাপার, সব কিছুই নীলার সাইজের। নীলার গায়ে একদম ফিট হয়েছে। নীলা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আবির বারান্দাতেই বসেছিল। নীলা বের হতেই বেশ কিছুক্ষণ নীলার দিকে হাঁ করে তাকিয়ে রইল আবির। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে শব্দ করে হো হো করে হাসতে লাগলো আবির। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে আবির বলল, তুমি এটা কি পরেছো নীলা? এটাকে শাড়ি পরা বলে নাকি কাপড় পেঁচানো? আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, কি? আমি কখনো নিজে নিজে শাড়ি পরেছি নাকি? আমি শাড়ি পরতে পারি না, তাই যেভাবে পেরেছি সেইভাবেই পরে বেরিয়ে এসেছি। নীলার কথা শুনে আরও কিছুক্ষণ হেসে নিয়ে আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলাকে আচমকাই কোলে তুলে নিল। নীলা চিৎকার দিতে চাইলে আবির চোখ গরম করে নীলার দিকে তাকালো। ভয়ে নীলা আর কিছু বলল না। নীলাকে কোলে নিয়ে গিয়ে রুমে নামিয়ে দিল আবির। তারপর নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, শাড়িটা খোলো নীলা। আবিরের কথা শুনে বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে নীলা বলল, শাড়ি খুলবো মানে? কি বলতে চাও তুমি? আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়। তুমি শাড়িটা পরতে পারোনি, তাই শাড়িটা খোলো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি তোমায়। তুমি শাড়ি পরাতে পারো? আমি সব পারি। এখন কথা না বাড়িয়ে শাড়িটা খোলো দেখি। আর ভয় নেই, আমি কিছু দেখবো না। আর দেখলেই বা, আমি তো তোমার একমাত্র বোর। কথাটা আস্তে করে বলল আবির। আবিরের কথা শুনে নীলা ভ্রু কোঁচকে বলল, কিছু বললে? নীলা আর কথা না বাড়িয়ে তাওয়াল নিয়ে নিজেকে ঢেকে শাড়িটা খুলে দিল। আবির অনেক যত্ন সহকারে আবিরটা পরে দিল নীলাকে। নীলা অবাক চোখে সারাক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে। আবির পরানো শেষ হলে গম্ভীর গলায় আবিরকে বলল, অনেক বেলা হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে নাও, আমিও গোসল করে আসছি। কথাটা বলে আবির চলে যেতেই নীলা পুরো রুমে গেটের চাবি খুঁজতে শুরু করলো। আবির গোসল করছে আর অতীতে কথাগুলো নিয়ে ভাবছে। এদিকে নীলা পুরো রুম তন্ন তন্ন করে চাবি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু চাবিটা রুমের কোথাও নেই। তখনই নীলার খেয়াল হলো আবির তো বাইরে ছিল, তাহলে চাবিটা হয়তো বাইরে আছে। কথাটা মনে হতেই ছুটে বাইরে চলে এলো নীলা। বাইরে সব জায়গায় খুঁজতে খুঁজতে চাবিটা বারান্দায় একপাশে বেড়ার সাথে গোঁজা অবস্থায় পেল নীলা। নীলার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। নীলা চাবিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল গেটের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব নীলাকে পালাতে হবে এখান থেকে। তারপর তালা খুলতে ব্যস্ত হয়ে পড়ল নীলা। চাবি হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করে যাচ্ছে নীলা, কিন্তু বজ্জাত তালাটা কিছুতেই খুলছে না। এদিকে আবিরেরও ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টার পর নীলা বুঝতে পারল এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসলো নীলা। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ইস, কেন যে সকালে আবিরের ওপর জেদ করে রুটিগুলো খেলো না, এটা ভেবেই যেন আরও বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে ধরে মুখটাকে কুঁচকে বসে আছে। কি ব্যাপার প্রিয়, তোমার তালা খুলতে না পেরে ক্ষুধা লেগে গেছে বুঝি?
আবিরের কথা শুনে চমকে উঠল নীলা। দেখলো আবির গোসল করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আবির একটা লুঙ্গি পরেছে, শুধু গায়ে কোনো গেঞ্জি নেই। আবিরের উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তেই মাথা নিচু করে অন্যদিকে তাকালো নীলা। আবির নীলাকে পাশ কাটিয়ে রুম থেকে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে বলল, এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করেন আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছা করছে লাফিয়ে উঠে আবিরকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আবিরের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছোঁ মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করলো। নীলার এভাবে খাওয়া দেখে মুচকি হাসলো আবির। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলার জন্য অনেক দোয়া করলো আবির, নীলাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। তার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলো। মোনাজাত শেষে জায়নামাজ তুলে রেখে বাইরে এসে আবির দেখলো নীলা বিরিয়ানি খেয়ে শেষ করে চেয়ারের ওপরেই ঘুমিয়ে পড়েছে আর নীলার আঁচলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। নীলার এভাবে ঘুম দেখে আবিরের আর ডাকতে ইচ্ছা করলো না, তাই নীলার আঁচলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজে চলে গেল জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠে ওই প্রান্তে রয়েছে আখ আর ভুট্টার বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূরে দেখা যায় কিছু ছোট ছোট বাড়িঘর। এক কথায় যাকে বলে অপরূপ প্রকৃতির দৃষ্টি। কিন্তু আবিরের মন এখন সেদিকে নেই। আবির তার নীলার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে থেকে জানালা আটকে দিয়ে নীলার পাশে এসে বসলো আবির। তারপর কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে নীলাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচিতে শব্দে ঘুম ভাঙল নীলার। গ্রামের বাড়ির এই একটা সমস্যা, দিনের বেলায় গ্রামের সব বাচ্চা ছেলে মেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতেই নিজেকে আবিরের বুকে আবিষ্কার করলো নীলা। আবির ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আবিরের এতটা কাছে থেকে কেমন একটা ভালো লাগা কাজ করছে নীলার মনে। আবিরের ঘুমন্ত মুখটা বড়ই নিষ্পাপ লাগছে দেখতে। নীলা বেশ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে আছে এক নজরে। হঠাৎ নীলাকে অবাক করে দিয়ে ঘুমন্ত আবির চোখ বন্ধ রেখেই বলে উঠল, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে, নইলে উল্টাপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। আবিরের কথা শুনে বড় বড় করে তাকালো নীলা। তুমি ঘুমাওনি? নীলার কথা শুনে নীলাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে আবির বলল, ঘুমাতে আর দিলে কই? নতুন বিয়ে করা সুন্দরী বউ এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে থাকলে বুঝে ঘুম আসে চোখে? আবিরের কথা শুনে রাগ উঠে গেল নীলার। বচ্চার ছেলে বলে কি আমি নাকি ওকে জড়িয়ে ধরে শুয়েছি? কথাগুলো ভেবেই আবিরের বুক থেকে উঠে যেতে নিল নীলা। তখনই আবির নীলার আঁচল টেনে ধরে বলল, আসর ওয়াক্ত আসার আরও একটু দেরি আছে, এখন ঝড়ে নামাজটা পড়ে নাও জলদি, আমি দ্বিতীয়বার যেন আর নামাজের কথা বলতে না হয়। কথাগুলো বলে নীলার আঁচলটা ছেড়ে দিল আবির। নীলাও কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো গিয়ে অজু করে নামাজ পড়ে নিল, কারণ এছাড়া নীলার আর কোনো উপায় নেই। নীলা নামাজ পড়া শেষ হতেই আবির বলল, এখন চুলার পাড়ে গিয়ে আমার জন্য কিছু বানিয়ে আনো, খুব ক্ষুধা লেগেছে। আবিরের কথা শুনে সাপের মতো ফোঁস করে উঠল নীলা। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়েছে আবির? আমি এই নীলা কিনা চুলায় রান্না করবে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ও হ্যালো, ইম্পসিবলকে কিভাবে পসিবল করতে হয় তা এই আবির ভালোভাবে জানে। তুমি ভালোই ভালোই যাবে নাকি আমি তোমায় আমার রাগী লুকটা দেখাবো? তুমি যাই করো না কেন আবির, আমার পক্ষে চুলায় রান্না করা সম্ভব নয়। আর শুধু চুলায় কেন, আমি কোনো কিছুতেই রান্না করতে পারবো না, জাস্ট ইম্পসিবল। নীলার কথা শুনে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবির বলল, ওকে সুইটহার্ট, যেমন তোমার ইচ্ছে। কথাটা বলেই নীলার কাছে এসে নীলার কোমর জড়িয়ে ধরল আবির। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, যেহেতু তুমি আমায় কিছু বানিয়ে দিবে না খাওয়ার জন্য, সেহেতু আমি তোমাকেই খাবো। খুব ক্ষুধা লেগেছে তো।
আবিরের কথা শুনে নীলা বড় বড় করে তাকিয়ে তুতলিয়ে বলল, আমায় খাবে মানে তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আমি মানুষ খাবো তোমায় কে বললো নীলা? আমি তো আমার বউকে খাবো, আমার গুল্লু মুল্লু নাদুস নুদুস আদরে বউটাকে। তো দেখো আবির, আমি কিন্তু চিৎকার করব। তুমি সত্যিই একজন রাক্ষস হয়ে গেছো। সে তুমি আমায় যাই বলো সুইটহার্ট, আমি তো তোমায় আজকে খাবোই। তোমার গুল্লু মুল্লু গাল দুটো দেখে কেমন ক্ষুধা বেড়ে যাচ্ছে আমার, মনে হয় খুব ইয়াম্মি লাগবে। আবিরের কথা শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তারপর আবির কেমন করে তাকিয়ে নীলার গালের দিকে এগিয়ে আসছে, এটা দেখেই নীলা একটা চিৎকার দিল। আমি রান্না করব আবির, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল নীলা। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসল। তারপর নীলার গালে একটি চুমো এঁকে দিয়ে বলল, পাগলি চোখ খোলো আর তাড়াতাড়ি আমায় কিছু একটা বানিয়ে দাও, খাবো। ভীষণ ক্ষুধা লেগেছে। বিরিয়ানি এনেছিলাম দুজন খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কি খাবে একবারও ভাবিনি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে নীলা। নীলার সারা মুখে হাতে গলায় ময়দায় ছড়াছড়ি। আবির পাশে চুপ করে বসে থেকে মুখ টিপে হাসছে। 1 কিলো ময়দার মাঝে 1 জগ পানি ঢেলে দিয়ে ময়দাটাকে সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কারোর হাসির শব্দ যেতেই আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো নীলা। নীলা তাকাতেই আবির আর নিজের হাসিটাকে আটকে রাখতে পারল না। হাসতে হাসতে উঠোনে চলে গেল আবির। ও নীলা, তোমায় কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেতনির মতন। তোমাকে দেখে তো আমার হাসি থামছেই না। কি? তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি গাব গাছের ব্রহ্মদৈত্য। তা তো দেখেই বোঝা যাচ্ছে। কে কি? নিজেকে একবার আয়নায় দেখে আসো, তাহলেই বুঝবে। আবিরের কথা শুনে রাগে ফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নায় সামনে দাঁড়ালো নীলা। নিজেকে দেখে যেন নিজেরই চিনতে পারছে না ও। একদম সাদা পেতনির মতোই লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচল কোমরে গুঁজে বাইরে এলো নীলা। আবির এখনো হেসে চলেছে আগের মতো করে। নীলা এসে কোনো কথা না বলে ময়দা গুলে রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারলো আবিরের ওপর। আবিরের ময়দা মাখা পানি দিয়ে মাখামাখি হয়ে গেল সারা শরীর, সাথে করে আবিরের হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আবিরের অবস্থা দেখে এবার হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। হাসি যেন থামছেই না নীলার। হাসতে হাসতে আবিরের সামনে এসে দাঁড়ালো নীলা। হাসো হাসো, এখন হাসো। আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না? এখন নিজেকে দেখো কেমন লাগছে। নীলার কথা শুনে আর হাসি দেখে আবির এক ঝটকায় নীলাকে নিজের বুকে নিয়ে নিল। আবিরের শরীরে ময়দা মাখা নীলার শরীরের সাথেই লেগে গেল, সাথে করে নীলার হাসিও থেমে গেল। কি হলো সুইটহার্ট, হাসি থামালে কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজই হবে না, তুমি একটা অকর্মার ঢেকি, তখন তোমার কাছ থেকে খাবার পাওয়া আশা করাটাই বৃথা। খুদাই ইচ্ছা তো করছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। তুমি আমায় কি বললে আবির? আমি অকর্মার ঠেকি? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমার? তো এতই যখন অপছন্দ করো আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতেই নীলাকে ছেড়ে নীলার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল আবির। তারপর নীলার গাল শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ, ঠিক ভেবেছিস তুই নীলা। আমি তোকে পছন্দ করি, ভালোবাসি না আমি তোকে। তোকে আমি শুধু ঘৃণা করি নীলা, ঘৃণা করি আমি তোকে। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি কেন জানিস? কারণ আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেইভাবে আমি তোর জীবনটা বিশ্বে তুলবো। তুই আমার জীবনে সব কিছু কেড়ে নিয়েছিস, আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলেই নীলাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল আবির। নীলা চুপ করে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি তোমায় ভালোবাসি নীলা, খুব বেশি ভালোবাসি আমি তোমায়। কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণাও করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ থেকে থাকে, সে তুমি নীলা, তুমি, আর কেউ নয়। তুমি আমার কাছ থেকে আমার মাথার ওপর ছাদ মতন আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে জেল খাটতে বাধ্য করেছো বিনা দোষে।
পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছো নীলা। তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমায় আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো ও সঠিক পথে আনবই আনবো। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আবির আর নীরবে চোখের জল ফেলছিল। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই নীলা আবিরকে এক নজর দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ চেপে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আ আমি কিছু দেখিনি। এই মেয়ে এমন ষাঁড়ের মতন চিৎকার করছো কেন? আর কি দেখনি তুমি? কেমন ছেলে মানুষ তুমি আবির? একটি মেয়ের সামনে শুধু টাওয়াল পরে বাইরে আসতে লজ্জা করে না তোমার? ছি ছি, আমি কিছু দেখিনি। ও বাবা, তোমার আবার লজ্জা আছে নীলা, যে তুমি লজ্জার মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছো? যে মেয়ে কিনা বান্ধবীর সাথে বাজি ধরে একটি সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করে তার জীবন নষ্ট করতে পারে, তারও আবার লজ্জা থাকে? সত্যি আমায় হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে নীলাকে পাশ কাটিয়ে চলে গেল আবির। আবিরের কথাগুলো কেন জানি নীলার গায়ে কাঁটার মতো বিঁধছে। নীলা ভেবেছিল আবির ওর কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কি? কিন্তু আবির তেমন কিছুই বলল না। হঠাৎ নীলার খেয়াল করলো ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। নীলা চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেলল। একটু পর আবির একটি ট্রাউজার আর একটি হাফ প্যান্ট গেঞ্জি পরে আসলো নীলার সামনে। আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই নীলা শাড়ি বদলে একটা সুন্নতি জামা পরে নিয়েছে। নীলা আমার সাথে এসো। কোথায় যাব? কোথায় আবার? রান্নাঘরে যাবে। আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না করে শিখিয়ে দিব, আর তুমি শিখে নিবে। কাল থেকে কিন্তু তোমাকেই সব করতে হবে। আবিরের কথায় কোনো উত্তর দিল না নীলা। আবিরের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। আবির একটি হাঁড়িতে পরিমাণ মতো চাউল দিয়ে 3টা ধোঁয়া দিল। তারপর আঙুল দিয়ে পানি মেপে নীলাকে বুঝিয়ে দিল কি করে ভাতে পানি মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটা চুলায় দিয়ে পাশে থেকে পাতলা শুকনো লাকড়িগুলো নিয়ে চুলার মাঝে দিয়ে কয়েকটা শুকনো শোলার সাথে আগুন লাগিয়ে চুলা জ্বালিয়ে দিল আর সব কিছু নীলাকে বুঝিয়ে দিল। নীলাও মনোযোগ দিয়ে সবটা ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলে চুলায় আগুন নিভিয়ে দিল আবির। তারপর বলল, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাত পুড়ে যাবে, তাই আর আগুন জ্বলতে দিলাম না। একটু পর ভাত নামে তারপর তোমায় ডিম ভাজতে শেখাবো। আবিরের কথা শুনে নীলা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ভাত হয়ে গেলে আবির ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আরেকটা হাঁড়িতে কয়েকটা আলু সিদ্ধ দিল। তারপর চুলার বড় একটা শুকনো কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে নীলাকে নিয়ে ডিম গুলতে চলে গেল। বটি দা এনে তাতে পেঁয়াজ আর কাঁচা মরিচ কাটলো আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আবিরের চোখের পানি নিজের আঁচলে মুছে দিল। আবির সেদিকে খেয়াল না দিয়ে নীলাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা হাতে নিয়ে ডলে দিল। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিয়ে নীলাকে শিখিয়ে শিখিয়ে ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার মধ্যে শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সব কিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো আবির। এতটুকু সময়ের মাঝে নীলা একটা কথা বলেনি আবিরের সাথে, শুধু যে আবিরের কাজগুলো দেখেছে। মাগরিবের আজান হলে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, নীলা, আমার পায়ের ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। বিছানায় শুয়ে পড়ে বলল আবির। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে নীলা বলল, কি? আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব, আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা না টিপলে আমি তোমার গোলা টিপে দিব, বলে দিলাম নীলা। আবিরের কথা শুনে নীলা মুখ ভেঙচিয়ে বলল, তুমি সেটা পারবে না আমি জানি, আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বললে তুমি? আরে একবার বলো তো শুনি, তুমি সারাদিন অনেক কাজ করেছো? হা হা হা। তা কি কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামীকাল থেকে বুঝবে। এখন এখানে এসে আমার পায়ে টিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগেই আবিরের ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ও সরি বাবা,
কেমন আছেন আপনি? আর ভুল হবে না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নীলাও অনেক ভালো আছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা। আসলে বাবা আমি তো অফিস থেকে আর ছুটি পাবো না, তাই নীলাকে নিয়ে একটু সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলেই ফিরে যাব। জি আচ্ছা বাবা, ভালো থাকবেন। এখন তাহলে রাখছি। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে আবির বাঁকা হেসে বলল, ভ্রু কুচকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা। আমি তোমার ড্যাডি মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনে নীলা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে বলে উঠল, কি? আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি। আবির প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ ফোনটা দাও। কথাগুলো বলে নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আবির ফোনটা দূরে সরিয়ে ফেলল আর নীলা আবিরের বুকের ওপর পড়ে গেল। আবির নীলার কোমর জড়িয়ে ধরে বলল, ও সুইটহার্ট, এমন হুটহাট আমার বুকের মাঝে এসে আমায় জড়িয়ে ধরতে তোমার খুব ভালো লাগে বুঝি? কিন্তু একটু বলে কয়ে তো আসবে। এভাবে বুকের উপর আছে বলে তো তোমার ভাড়ে আমার বুকের হাড়গুলো সব ভেঙে যাবে বলো। আবিরের কথা শুনে নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে করতে নীলা বলল, একদম ফালতু কথা বলবে না আবির। আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম, তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমিই আমায় ধরে আছো। আর আমি মোটেও ভারী নই, একদম স্লিম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তুমি তো এখনো আমায় জাপটে ধরে আছো। ইস, লজ্জা বলতে কোনো জিনিসই নেই তোমার মাঝে। অবশ্য থাকবেই বা কী করে, তুমি তো বড়লোকের দেমাগি মেয়ে হয়ে টাকার গরম মানুষকে মানুষ বলেই মনে করো না। আর অহংকার আগুনে নিজের লজ্জা শরমকে পুড়িয়ে ফেলেছো। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা, ঘৃণা। কথাগুলো বলে নীলাকে ছেড়ে দিল আবির। আবিরের কথা শুনে নীলা একদম স্তব্ধ হয়ে গেল। আবিরের প্রতিটা কথা যেন সূচের মতো বিচ্ছে নীলার গায়ে। নীলা ভুলে গেল ওর ড্যাডের ফোনের কথা। নীলাকে কথাগুলো বলে আবির বাইরে চলে গেল। তারপর খোলা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, কেন নীলা, কেন? কেন যতবারই আমি তোমায় ভালোবাসতে চাই ততবারই তুমি তোমার আচরণে আমায় পুরো স্মৃতি মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয় তখন আমার মনে। আমি আর সহ্য করতে পারি না তোমায়। তুমি যে আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছো নীলা, সব কিছু। কথাগুলো ভাবতেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আবিরের চোখ থেকে। সকাল ৯টা। সামনে এক বালতি কাপড় চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। সকালে আবির এসে ঘুম থেকে টেনে তোলার পর ১ মিনিটের জন্য শান্তিতে থাকতে দেয়নি। একটা না একটা কাজ করিয়েই চলেছে একাধারে। সকালে নীলা ভাত, বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছে। যদিও এগুলো করতে আবির ওকে হাতে হাতে শিখিয়ে দিয়েছে, তবুও হাতে বেশ কয়েক জায়গায় পড়ে গেছে নীলার। তারপর সকালে খাওয়া দাওয়া শেষ হতেই অনেকগুলো কাপড় চোপড় এনে ভিজিয়ে দিয়েছে আবির আর বলেছে ৩০ মিনিটের মাঝে সব কাপড় কেচে শুকাতে দিতে। নীলা কখনো এসব কাজ করেনি। এটুকু কাজ করাতেই যেন জান বেরিয়ে যাচ্ছে ওর। আবিরকে কিছু বলারও সাহস পাচ্ছে না নীলা। একটুকুতেই আবির লাঠি হাতে এগিয়ে আসে নীলাকে মারার জন্য। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব কাজ করে নিচ্ছে নীলা। নীলা দু পা দুদিকে দিয়ে এমনভাবে কাপড় কাচ্ছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই আবির লাঠি হাতে নীলার সামনে এসে দাঁড়ালো। বলছি কি রাজার দাদি, কাপড় কাচ্ছো নাকি কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাচ্ছো, আমি যেন বারান্দা থেকে শব্দ শুনতে পাই। আবিরের কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে নীলা বলল, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস কি আমায়? আমি তোর ঘরের চাকরানি যে তোর সব কথা শুনতে হবে আমায়? আমায় ফোন দে, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করে সব বলে দেব, পুলিশে দেব তোকে আমি। তুই আমাকে এই নীলাকে নিজের চাকরানি করে রেখেছিস, এর প্রতিশোধ তোর জন্য খুব ভয়ানক হবে আবির, খুব ভয়ানক। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই আবির? কেন? তোর সব কিছু কেড়ে নিব আমি, সব। কথাগুলো বলার সময় রাগে থরথর করে কাঁপছিল নীলা। আবির নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে আসলো। তারপর নীলার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের হাতে থাপ্পড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল নীলা। আবির দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, কিসের ভয় দেখাস আমায় তুই নীলা, কিসের? কি শাস্তি দিবি আমায় তুই? কি বাকি রেখেছিস আর? জানতে চাস তোকে কেন এমন করে কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সংসার কী করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র।
কিন্তু তুই কি জানিস তুই বিনা দোষে আমায় কত বড় একটা ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব সুখ হাসি খুশি সব কেড়ে নিয়েছিস তুই নীলা, শুধু তুই যখন আমার জীবনে মিথ্যা ভালোবাসা নিয়ে এসেছিলি তখন তোকে আমি আমার জন্য আল্লাহর আশীর্বাদ ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম, চরম আকারে ভুল ছিলাম আমি। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, তুই আমার জীবনে অভিশাপ হয়ে এসেছিলি নীলা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেলল অঝরে। নীলা হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। কেন জানি না নীলা কিছু বলতে চেয়েও পারছে না বলতে। আবির আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভিতর ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখিয়ে বলল, এই দেখ নীলা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এই লোকটা কে? ইনি আমার বাবা নীলা, ইনি আমার বাবা। এই লোকটা হলো সেই যাকে ঘিরে ছিল আমার পুরো পৃথিবী। এই লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্য দিনরাত পরিশ্রম করে আমায় পড়াশোনার জন্য ঢাকা পাঠিয়েছিল। ছোটোবেলায় মা মারা যাওয়ার সত্ত্বেও কখনো বিয়ে করেনি উনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার মা বাবা সব কিছু ছিলেন উনি, চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় ঢাকা পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধুমাত্র তোর কারণে নীলা, তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি, সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি তাকে। আমায় ছেড়ে আমার ওপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমায় মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে না দিতি তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যা ভালোবাসার কারণে, মিথ্যা অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে মাফ করব তোকে? কি করে নীলা, কি করে? কথাগুলো বলেই নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবির। নীলাও নিজের ভুলগুলো বুঝতে পেরে ফ্লোরে বসে কাঁদতে থাকে। ফ্লোরে বসে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে আসে নীলা। তারপর আবিরকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আবির বাসার কোথাও নেই। নীলা বুঝতে পারে হয়তো আবির রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তাই নীলা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি দেখে নিজেকে সামলে রাখতে পারে না। উঠোনে নেমে ইচ্ছে মতো বৃষ্টিতে ভেজে নীলা। এভাবে কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আবির চলে আসে বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পায় নিচে ভেজা শরীরে পড়ে আছে নীলা। নীলাকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় আবির। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করে। নীলা, এই নীলা, কি হয়েছে তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? আবিরের কথায় কোনো উত্তর দেয় না নীলা, বরং সেভাবেই পড়ে থাকে নিচে। আবির আর দেরি না করে নীলাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। নীলাকে কোলে নিয়ে আবির বুঝতে পারে নীলার প্রচুর ঠান্ডা লাগছে। নীলা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করেই হোক নীলার কাপড় পাল্টে দিতে হবে। কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নিজেই নীলার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর নীলাকে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। নীলাকে বিছানায় শুইয়ে দিয়ে আবির চলে যায় ডেকে আনতে, কারণ এখন ডাক্তার না দেখালে নীলার অবস্থা আরও খারাপ হতে পারে। নীলা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। কিছুক্ষণের মাঝেই ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসে আবির। তারপর নীলাকে ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার সুমন জানায় নীলার অবস্থা খুব খারাপ, ওর ঠান্ডার অ্যালার্জি আছে। এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যায় আবির। আবির উত্তেজিত কণ্ঠে সুমনকে বলে, সুমন, যে করেই হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও, ওর যেন কোনো কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না সুমন। তুমি ওকে সুস্থ করে দাও, যত টাকা লাগবে যা করতে হয় করো, কিন্তু আমার নীলাকে তুমি সুস্থ করে দাও। আবিরকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সুমন বলে, তুমি এত উত্তেজিত হয়ে না আবির। আমি ওকে সুস্থ হয়ে ওঠার জন্য ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে অবাক হয়ে আবির বলল, আমাকে দরকার মানে? তুমি কি বলতে চাইছো সুমন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি তো ওকে ভালো করতে পারো, আমি তো ডাক্তার নই সুমন। আবিরের কথা শুনে সুমন মুচকি হেসে বলল, তুমি যেটা করতে পারবে সেটাই এখন ওর সবচাইতে বেশি দরকার আবির। তুমি ওর স্বামী,
এখন ওর স্বামীকে দরকার। তোমার শরীরে উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীর এখন প্রচণ্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছো আবির আমি কি বলতে চাইছি। ডাক্তার সুমনের কথার উত্তরে আবির কী বলবে কিছুই বুঝতে পারছে না। আবির মনে মনে চিন্তা করছে এখন কি করবে ও, কিভাবে নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এই রকমটা করবে আবির। কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায়ও নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আবির চিন্তায় পড়ে গেল এখন ও কি করবে। নীলার পাশে বসে আছে আবির, মাথায় তার হাজারো চিন্তা। কি করে কি করবে কিছুই বুঝতে পারছে না আবির। এদিকে নীলার ঠান্ডায় থরথর করে কেঁপে চলেছে কখন থেকে। শেষে কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নীলার পাশে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নীলাও আবিরকে কাছে টেনে নিল আর জ্বরের ঘোরে আবোল তাবোল বকতে বকতে আবিরকে চুমু খেতে লাগলো আর ফিজিক্যাল সম্পর্কে জড়িয়ে পড়ল। আবির এটাও বুঝতে পারে যে নীলা এখন যা করছে জ্বরের ঘোরে করছে, সুস্থ হলে কিছুই মনে থাকবে না নীলার। আবির যা করছে নীলাকে সুস্থ করার জন্য করছে। রাত 10টা। এখন নীলার জ্বর অনেকটাই কমে গেছে, গায়ের জ্বর নাই বললেই চলে। ধীরে ধীরে নীলার হুঁশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল, তার শরীরে কাপড় ঠিক নেই, পাশে শুয়ে আছে আবির। আবিরকে দেখা মাত্র নীলার মাথায় যেন রক্ত চড়ে গেল। আবিরকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর দিয়ে নিজেকে জড়িয়ে নিল নীলা। তারপর রাগী গলায় আবিরের দিকে তাকিয়ে বলল, ছি আবির ছি, শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্বের রূপটা দেখিয়েই দিলে। এইভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি আবির? আমি কখনো ভাবতেও পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সব কিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আবির, কোনোদিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি আবির। আমার অসুস্থতার সুযোগ তুমি এইভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি আমি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি? আজ আমি বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বলল, প্লিজ আমার কথাটা শোনো নীলা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। প্লিজ নীলা একবার আমার কথাটা শোনো। শান্ত হও, তুমি এভাবে রাগারাগি করো না, তোমার শরীর অনেক খারাপ। শরীর খারাপ বলেই তো এই সুযোগটা তুমি কাজে লাগিয়েছো আবির। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আই জাস্ট হেট ইউ আবির, আই হেট ইউ আবির। আবির বুঝতে পারল এখন নীলাকে কোনো কথা বলে লাভ হবে না, কারণ নীলা এখন প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তার ওপর শরীর খুব খারাপ, যে কারণে আর কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আবির। আর নীলা সেখানে খাটের ওপর বসে কান্না করতে লাগলো অঝোর ধারায়। পরের দিন সকালে নীলা চুপচাপ বসে আছে জানালার ধারে। আবির নিজে হাতে রান্না করে নিয়ে এসে নীলাকে ডেকে বলল, নীলা আমার সাথে এসো, কিছু খাবে? কালকে থেকে কিছু খাওনি, তোমার শরীর অনেক অসুস্থ, দয়া করে খাবারটা খেয়ে নাও। না খেয়ে থাকলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে আবির, আমায় প্লিজ মুক্তি দাও। তোমাকে আর ভালো লাগছে না আমার। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার অনুমতি ছাড়া আমার সাথে কি করে এমনটা করতে পারলে তুমি আবির? নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল আবিরের। আবির নীলার চুলের মুঠি ধরে বলল, এই মেয়ে, আমি কি করেছি? কেন এত রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্য করেছি, সেটা তোর না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নইলে আমার খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালোভাবে কথা বলছি তো, গায়ে লাগছে না তাই না? আর আমি কাল যেটা করছি সেটা তোর সাথে অনেক আগেই করা দরকার ছিল আমার। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করেছি আমি তোর স্বামী, মনে রাখবি আমি কোনো ভিন্ন পুরুষ নয় যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো চাস তো ভালোভাবে আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। আবিরের
রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোই ভালোই আবিরের সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসলো মনে মনে। তারপর নীলার খাওয়া হলে বাসন কোসন পরিষ্কার করে ফেলল আবির। পেরিয়ে গেছে 2-3 মাস। এই 2 মাসে নীলা অনেকটাই বদলে গেছে। এখন আবিরের সব কথা মেনে চলে। আবিরের কোনো কিছুই বলতে হয় না নীলাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসার সব কাজকর্ম নিজে থেকেই করে। কিন্তু নীলার মন বোঝা বড্ড কঠিন। আবির এখনও জানে না নীলা আদৌ ভালো হয়েছে নাকি শুধু আবিরের ভয়ে এসব করছে। 2 মাস আগে সেদিনের পর আর কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে। ওরা সব সময় আলাদা বিছানায় আলাদাভাবেই থাকে। আবির ইচ্ছা করে আর কখনোই নীলার কাছে যায়নি। নীলাও আবিরকে কখনো কাছে ডাকেনি। থেকেও যেন আলাদা দুটি মানুষ ওরা। নীলা চুলার পাশে বসে থেকে সকালে নাস্তা বানাচ্ছে, আর আবির বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছে। আবিরের হঠাৎ কী যেন হলো। আবির নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, নীলা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে চাও? যদি চাও তো বলো, আজকে বিকালে তোমায় নিয়ে শ্বশুরবাড়িতে ঘুরতে যাব। সেই যে বিয়ের পর চলে আসলাম আর তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুরমশাই কত রেগে আছেন তার জামাই ওপর। আবিরের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল নীলা। তারপর দৌড়ে চুলার পাশ থেকে আবিরের সামনে এসে বলল, তুমি সত্যি বলছো আবির? সত্যি আমাকে নিয়ে যাবে বাবার কাছে? ইস, কতদিন হলো বাবার বাসায় যাইনি। প্লিজ দুষ্টুমি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। আমি বাবার কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আবির। সে কবে থেকে একটানা এখানে পড়ে আছি, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো, আমি দম বন্ধ হয়ে কখন মারা যাব হয়তো আর এখানে থাকলে। নীলার কথা শুনে মুচকি হেসে আবির বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বিকালবেলায় রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিয়ে যাব নীলা। আবিরের কথা শুনে নাচতে নাচতে চলে গেল নীলা। ওর যেন খুশিতে সইছে না কোনো কিছু। নীলা চলে গেলে আবির মনে মনে বলল, আমি চাই না তোমাকে আর আটকে রাখতে। আমি দেখতে চাই তুমি কি আদৌ ভালো হয়েছো, নাকি এগুলো সবই তোমার নাটক আমার ভয়ে। আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে তো ভালো, আর যদি ভালো না হয়ে থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাব নীলা। আর কোনোদিনও তোমার সামনে আসবো না আমি। তুমি তোমার মতো করে বাঁচবে, আমি আমার মতো। তবে মনে রেখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো নীলা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় আমি নীলা। তা হয়তো আর বলা হবে না কখনো। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল আবির। বিকেলে রেডিও হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়ল আবির। উদ্দেশ্য নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতেই যেন নিজেকে ডানা মেলা মুক্ত পাখি ভাবতে লাগলো নীলা। কোনো দিকে কোনো খেয়াল নেই নীলার। নীলা এখন একটাই চিন্তায় আছে, কখন নিজের বাসায় গিয়ে পৌঁছাবে ও। এদিকে আবির মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। আবিরের মনটা আজ ভীষণ খারাপ। ওর মনে হচ্ছে যেন নিজের কলিজা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। ও সব সময় একটা টেনশনে পড়ে যাচ্ছে। নীলা কি আদৌ ওর কাছে আবার ফিরে আসবে, নাকি এভাবেই সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে ওদের মাঝে। আবির এ কদিনে যেন আরও বেশি ভালোবেসে ফেলেছে নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলার বাসার সামনে এসে ওদের সিএনজি থামলো। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আবির যে ওর সাথে আছে সেদিকে যেন ওর কোনো খেয়াল নেই। নীলা চলে গেলে আবির সিএনজি ভাড়া মিটিয়ে ধীরে ধীরে পা বাড়ালো নীলার বাড়ির দিকে। আবির নীলার বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাধা হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস তুই আবির? আমার বাসায় প্রবেশ করার সাহস কি করে হয় তোর? নীলার কথা শুনে অবাক চোখে নীলার দিকে তাকালো আবির। নীলা সেদিকে গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করলো, কি ভেবেছিলি তুই এত সহজেই আমি তোকে মেনে নেব? কখনোই না আবির। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস, ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করব আমি তোকে। আমার জীবনে নিজের হাত নিজে পানি ঢেলে ধুয়ে কখনো ভাত খাইনি, আর সেই আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস, বাসার সব কাজ করিয়েছিস তুই আমায় দিয়ে। এই সব কিছুর হিসাব নেব আমি তোর থেকে আবির। তুই রেডি থাক, তোর জীবন আমি শেষ করতে নেমে পড়বো এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাওয়ার
ভয় আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিচ্ছু বলার মতো আর কোনো উপায় নেই তোর। তাই ভালো চাস তো এখান থেকে চলে যা। আর যদি চলে না যাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দিব আমি তোকে খুন করে ফেলবো আবির। নীলার কথা শুনে যেন একটু অবাক হলো না আবির। নীলার দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার দুগালে হাত রেখে কপালে একটা চুমু এঁকে দিয়ে আস্তে করে বলল, ভালো থেকো নীলা। কথাটা বলেই আবির উল্টো পথে হাঁটা দিল। তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে কোনো দিকে যেন চলে গেল আবির। নীলা সেখানেই দাঁড়িয়ে রইল থ মেরে, যেন কোনো কিছু ঢুকছে এখন নীলার মাথায়। তবে মনে মনে খুশিও হলো আবির ওকে মুক্তি দিয়ে চলে গেছে ভেবে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে নীলা বাসার মধ্যে ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকতেই নীলা দেখতে পেল ওর ড্যাডি কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে সোফায় বসে। নীলার ড্যাডি বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ওর ড্যাডিকে জড়িয়ে ধরলো। তারপর চিৎকার করে কান্না করে বলল, কেমন আছো তুমি ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? নীলার কথা শুনে নীলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, কি ব্যাপার নীলা, তুমি একা এসেছো? আবির কোথায়? ওকে দেখছি না যে। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। তারপর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে নীলা বলল, ড্যাডি আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের কথা বলছো। আমি যে কাঁদছি ওদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি এতটাই পর করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছুই হই না? পর হয়ে গেছি আমি। আমি কি তোমায় সেটা বলেছি নীলা? আমি বলছি আবির কোথায়? তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না, ও কোথায় নীলা? আবির 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 কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকেই আবির আবির করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো ওই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কি কি করেছে? ও তোমার সাথে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছে। ও একটা ফকিরের ঘরের ছেলে। ওর বাবা একজন রিক্সা চালক ছিল। ও কোনো বড়লোক নয়, অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে ও। আর আবির একটা ঠকবাজ শয়তান ছেলে ড্যাডি। ও আমায় ঠকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 3টা মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে ড্যাডি? হ্যাঁ, আমি তোমায় মারলাম নীলা, কারণ এই মারটা আমার অনেক আগেই তোমাকে মারা উচিত ছিল, কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমায় আবির করে দেখিয়েছি। তুমি যে কতটা নিচে নেমে গেছো তুমি সেটা নিজেও জানো না নীলা। তোমাকে ঠিক করার জন্য আবিরই যথেষ্ট। তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কিভাবে আবিরের হয়ে কথা বলছো এত কিছু জানার পরও? যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরেও তুমি সেই আবিরের জন্য এইভাবে আমাকে মারলে কেন ড্যাডি? কেন? আমার চাইতে ওই আবিরই কি তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছুই নয় ড্যাডি? নীলার কথা শুনে ওর ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছো নীলা, তোমার চাইতেও এই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো? ওই আবির আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমিই দায়ী, আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নীলা। ঠিক তেমনই আবিরের এত কষ্টের কারণ তুমি, আমরা দুজনই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো নীলা। তারপর অবাক হয়ে ওর ড্যাডির দিকে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি ড্যাডি? আবিরের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দায়ী, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনে কারণ হতে যাবে? নীলার কথা শুনে টেবিলের ওপরে রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে নীলার সামনে ধরল নীলার ড্যাডি। তারপর বলল, এই দেখো নীলা, এখানে ছবিগুলোকে চিনতে পারছো? বলো তো এরা কারা? দেখি বলতে পারো কি না এখানে কে কে আছে? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নীলা বলল, এটা তুমি আর এটা আম্মু, আর পাশের লোকটা কে ড্যাডি? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আমি লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। পাশের এই লোকটা তোমার মামা আর আবিরের আব্বু নীলা, মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজেই।
ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, এ তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা, আর আবিরের আব্বু হয় কি করে? আমি তো তোমার কথা কিছুতেই বুঝতে পারছি না ড্যাডি। হ্যাঁ নীলা, এটাই সত্যি, ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমার আপন মামাতো ভাই। কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমাদের কাছে কিছু শুনিনি। তবে হ্যাঁ, ছোটবেলা আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনোই কিছু বুঝতাম না। তোমার মামা কোনো রিক্সা চালক নয় নীলা, বরং সে ছিল ঢাকার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র বড় ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর আমার জন্য তাকে একজন রিক্সা চালকে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল ওই ছোট্ট গ্রামের কুড়ে ঘরে, যেখানে থেকে সারা দিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে গ্রামে ওখানে চলে গিয়ে রিক্সা চালাতে হলো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতে সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সব কিছু জানতে চাই আমি। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। তাহলে শোনো নীলা, আজ থেকে 20 বছর আগের কথা। তোমার মামা আর আমি ছিলাম সবচাইতে কাছের দুইজন বন্ধু। কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মুও একই কলেজে পড়তো আমাদের সাথেই। তোমার আম্মুকে আমার প্রথম দেখার থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, কারণ আমি ছিলাম একজন গরিব কৃষকের ছেলে, আর তোমার আম্মু ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে, যে কারণে ভয় পেয়ে কখনো তোমার আম্মুকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মুও মনে মনে ভালোবাসতো আমাকে। এটা এক সময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবদের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেয় তোমার আম্মুর সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু এখানে বাদ সাধে তোমার নানা। সে আমার আর তোমার আম্মুর সম্পর্কে কথা জানতে পেরে ডাইরেক্ট বলে দেয় কোনো কৃষকের ছেলের সাথে সে তার একমাত্র মেয়েকে বিয়ে দিবে না। তবুও যদি তার মেয়ে আমায় বিয়ে করতে চায়, তাহলে সে তার মেয়েকে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য নিজের সমস্ত সম্পত্তি তোমার আম্মুর নামে হস্তান্তর করে দেয়, যেটা আমরা কেউই জানতাম না। কিন্তু যখন তোমার নানা এসব ব্যাপারে জানতে পারে, তখন তোমার মামাকে ত্যায্যপুত্র করে আর বলে যে তোমার মামা যদি আর এই শহরে থাকে, তাহলে তোমার মামা তোমার নানার মরা মুখ দেখবে। সেজন্য সেই দিন তোমার মামা এই শহর ছেড়ে আমাদের কাউকে না জানিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজেছি তাকে। তোমার নানাও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দেয়, আর তোমার মামাকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা কোথাও তাকে খুঁজে পাই না। আর এত বছর পর যখন তাকে খুঁজে পাই, তখন সে মারা গেছে। আর সেটাও তোমার কারণে নীলা, শুধুমাত্র তোমার কারণে। এতটুকু বলে থামলো নীলার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, এত কিছু ঘটে গেছে অথচ আমি কোনো কিছুই জানি না এসব কথা। তুমি আমায় আগে কেন বলোনি যে আমি মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামার এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে, সেই মামার মৃত্যুর কারণ হব আমি। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মেনে নিতে পারছি না এটা। নীলার কথা শুনে ওর ড্যাডি বলল, জানো নীলা, যখন আমি জানতে পারলাম যে তুমি একটা ছেলেকে জেলে পাঠিয়েছো, তখন আমি 1 মিনিটও দেরি না করে সেখানে চলে গিয়েছিলাম। কারণ আমি আগে থেকেই জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগেই ভেবে রেখেছিলাম নিশ্চয়ই ছেলেটার কোনো দোষ নেই, আর তুমি নিশ্চয়ই নিজের রাগের বশে ওকে বিনা দোষে জেলে পাঠিয়েছো। তাই আমি ছেলেটার কাছে যাই ওকে ছাড়াবো বলে, কিন্তু কখনো ভাবতে পারিনি ওই ছেলেটাই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। যখন ওর সম্পর্কে সব কিছু জানতে পারি, তখন বুঝতে পারি যে ও তোমার মামার ছেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমার মামাকে আমি শেষ দেখাটা দেখতে পারিনি। সে ছেলের জেলে যাওয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। সেই মুহূর্তে তোমার উপর খুব রাগ হয়েছিল আমার নীলা। আমার ইচ্ছে করছিল বাসায় এসে তোমাকে ত্যায্য করে দিতে, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে সেই দিন আবির কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছুই না করি, কারণ ও তোমাকে ভালোবাসবে আর তোমাকেই বিয়ে করতে চায়। আমার কাছে দাবি করেছিল, তোমাকে চেয়েছিল তোমাকে বিয়ে করে ভালো করতে। তাই আমি ওর সাথে তোমার বিয়েটা দেই, কিন্তু তোমাকে না জানিয়ে। আমার এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আবির, কারণ আবিরের বাবা মানে তোমার মামার যদি সেই দিন নিজের সব সম্পত্তি আমাদের না দিত,
তাহলে আজকে আবিরের জায়গায় তুমি থাকতে নীলা, আর ওর রিক্সা চালক বাবার জায়গায় থাকতাম আমি। শুধুমাত্র তোমার মামার সেই আত্মত্যাগের জন্যই আজ আমরা এত সুখে আছি। কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজেও পড়েছে, তাহলে মামা ভালো কোনো চাকরি না করে রিক্সা চালক কেন হলো? সে তো ভালো কোনো চাকরি করতে পারতো, কিন্তু গ্রামে কেন রিক্সা চালিয়ে সেখানে থাকতে গেল? কারণ তোমার মামা চায়নি তোমার নানার সামনে এসে তোমার নানার মরা মুখ দেখতে। তোমার নানা যখন তোমার মামাকে ওই কসম দিয়েছিল যে তোমার মামা যদি এই শহরে আসে তাহলে তোমার নানার মরা মুখ দেখবে, সেদিনই তোমার মামা এখান থেকে চলে যায়, আর কখনো শহরে আসেনি। এমনকি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরেও নিজে শহরে আসেনি। শুধুমাত্র বাবার কথা রাখার জন্য এতটাই ভালো একজন মানুষ ছিল তোমার মামা। কিন্তু একমাত্র তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নীলা, শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার আজ ঘৃণা হচ্ছে নীলা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছো। শুধু আমার বন্ধুকেই তুমি মেরে ফেলোনি, তার সাথে মেরে ফেলেছো আমার সম্মান, আমার বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকে ও ভালো করে ফেলেছে, কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি এসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবনের জন্য হারিয়ে যাবে নীলা। ড্যাডির কথা শুনে থপ করে ফ্লোরে বসে পড়ল নীলা, তারপর কান্না করে দিয়ে বলল, এ হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি আবিরকে কোথাও যেতে দেব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো আমি, ওর পায়ে ধরে ক্ষমা চাইবো আমি ড্যাডি। আবিরকে ছাড়া বাঁচতে পারবো না আমি ড্যাডি। ওকে তুমি এনে দাও ড্যাডি, আমার ওকে চাই ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে এলো নীলার। নীলা অজ্ঞান হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নীলাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরে ফেলল, তারপর ডাকতে লাগলো, নীলা, এই নীলা, কথা বল মা আমার সাথে। কি হলো তোর নীলা? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু নীলার কিছুতেই জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারকে নিয়ে সোজা চলে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে আবিরকে ফোন দিল নীলার ড্যাডি। ওদিকে আবির ফোনের মাঝে নীলার ঘুমন্ত ছবিগুলো দেখছিল। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আবির চুপি চুপি নীলার বেশ কয়েকটা ছবি তুলেছিল, কারণ আবির নীলাকে অনেক ভালোবাসতো। সে ছবিগুলো দেখছে আবির আর চোখের জল ফেলছে, কারণ এখনই ও ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দেবে। হঠাৎ ফোন বেজে উঠল আবিরের। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডির নাম্বার দেখে ফোন ধরবে কি ধরবে না চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করেই ফেলল আবির। সাথে সাথে ফোনের উপাস থেকে নীলার ড্যাডি বলল, আবির বাবা, তুমি কোথায় আছো? জলদি হসপিটালে চলে আসো। আমার নীলার অবস্থা খুব খারাপ। ও তোমার ব্যাপারে সব কিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নীলা তোমার জন্য পাগলামি করছে। নীলার ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আবির ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেল আবির, তারপর দৌড়ে চলে গেল নীলার কেবিনের সামনে। আবির পৌঁছাতেই নীলার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো, তারপর নীলার ড্যাডিকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান, একটা সুখবর আছে। আপনার মেয়ে মা হতে চলেছে, আর আপনি নানা ভাই হতে চলেছেন। তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান মিস্টার খান। ডাক্তারের কথা শুনে থমকে দাঁড়ালো আবির, যেন মুহূর্তের মাঝে ওর সব কিছু থেমে গেল সেখানেই। আবির হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এদিকে নীলার ড্যাডিরও একই অবস্থা, খুশিতে কথা বলতে ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থেকে নীলার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কি এখন দেখা যাবে? ওর কাছে কি এখন যাওয়া যাবে ডাক্তার? নীলার ড্যাডির কথা শুনে ডাক্তার মুচকি এসে বলল, হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন, তবে নীলা জ্ঞান ফেরার পর শুধু ওর স্বামীকে খুঁজছে। ওর স্বামী গেলে ভালো হয়। আবির ডাক্তারের কথা শোনা মাত্র কাউকে কোনো কিছু না বলে সোজা নীলার কেবিনে ঢুকে পড়ল। নীলা নিজের বেডে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। আবির সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এভাবে জড়িয়ে ধরায় ভ্যাবাচাকা খেয়ে নীলা আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, কি করছো কি? আমার বাবু ব্যথা পাবে তো।
আবির নীলার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তাই নীলাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো আবির। সরে দাঁড়ানোর সাথে সাথে নীলা আবিরের হাত টেনে আবারও জড়িয়ে ধরে বলল, এই তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছো, এখন থেকে আমি তোমায় মারবো। এখন থেকে উল্টো শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমায় শাসন করবে। নীলার কথা শুনে মিষ্টি হেসে নীলাকে জড়িয়ে নিল আবির। তারপরে দুইজনে হাহা করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল ওদের মাঝে। সব অবহেলা, মিথ্যে অভিনয় সব কিছু ভুলে আজ দুইজন এক হয়ে গেল। এ যেন ভালোবাসার এক সীমাহীন সাগর। এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকলের ভালোবাসা, এই দোয়াই করি। আজকের গল্পটা এখানেই শেষ। আগামী গল্পের জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। সবাই ওদের ভালোবাসার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন।